We are live? Perfect. প্রিয় দর্শক, আমরা বোধহয় লাইভে এসেছি। আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমরা বলছি যে আসলে we are live. সো প্রিয় দর্শক, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি পুরো বাংলাদেশ আজ অপেক্ষা করছে আমাদের সবার প্রিয় মানুষটির জন্য, এবং আমরা জানি না যে এই ধরনের টেকনিক্যাল প্রবলেম আমরা এই আজকে প্রথম ফেস করলাম। আমরা নানাবিধ জায়গা থেকে আসলে ভিন্ন ভাবে আসলে চেষ্টাটা করছিলাম। আপনাদের প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই টেকনিক্যাল ব্যর্থতা যদিও একদমই আমাদের ইচ্ছাকৃত না, কিন্তু যেহেতু এটা হয়ে গেছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু 1 মিনিটের মধ্যেই আসলে নিশ্চয়ই আমরা আরিফ ভাইকেও কানেক্ট করে ফেলতে পারবো, এবং আমি বলে বুঝাতে পারবো না গত 1 ঘন্টা কি নাভিশ্বাসের মধ্যে দিয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন সেটা আমাদের এক্সপ্রেশন থেকে শুরু করে সবকিছু। সো অন্যভাবে যেভাবে আমরা আজকে গুছিয়ে আসতে পেরেছি, আমরা আসলে ওভাবে আজকে গুছিয়ে আসতে পারিনি, সেটার জন্য আমরা ক্ষমা চাই। এবং আমি আসলে একটু অনুরোধ করবো, আরিফ ভাই নিশ্চয়ই এই মুহূর্তে আমাকে শুনছেন, আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়েছি চিস্তি ভাইকেও। সো আশা করছি যে আমার সাথে কানেক্ট হয়ে যাবেন। এবং আপনারা জানেন যে পৃথিবী ভাই, আমরা কি লাইভে আচ্ছা, সো ইয়েস, আচ্ছা, হ্যাঁ। সো আরিফ ভাই এখনই আমাদের সাথে এসে যুক্ত হবে। আমি একটু জয়েন করতে অনুরোধ করছি। জয়েন প্লিজ। ইয়াস, আরিফার হোসেন আমাদের সাথে চলে এসেছে। যারা আমাদের সাথে আছেন, আমি আবারও অনুরোধ করছি। আজকে এত প্রিপারেশন ছিল এবং আমি বলে বুঝাতে পারবো না যে আমাদের প্রিয় ম্যাচকে নিয়ে আসলে আমরা এগিয়ে ছিলাম। আমি আরিফ ভাইকে বোধহয় পেয়ে গেছি। আরিফ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো প্রীত। আরিফ ভাই, একটু আরেকবার চলে আসবেন আপনি। হ্যালো, শোনা যাচ্ছে? আরিফ ভাই, আপনি একটু ইন হয়ে আরেকবার আউট হন। আমি শুনতেছি। চিস্তি ভাই, আপনাদেরকে একটু হ্যালো বলার জন্য সবাইকে। আমি একটু আমাদের প্রিয় ক্যাপ্টেনকে আসলে আমি একটু কানেক্ট করার চেষ্টা করি ব্যাকএন্ড থেকে। আপনারা একটু যদি এর মধ্যে একটু দর্শকদের সাথে হাই হ্যালো করেন। অবশ্যই সবাইকে সালাম, শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এত ধৈর্য সহকারে। আমাদের আসলে ফেসবুক থেকে অনেক টেকনিক্যাল ইস্যুস রাইজ করেছিল হঠাৎ করে। আমরা বিকাল থেকে টেস্ট রান করছিলাম, বাট ফর সাম আনফরচুনেট রিজন আমাদের লাইভে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা টেকনিক্যাল সমস্যায় পড়লাম। বাট আল্লাহর রহমতে আমরা ফাইনালি উই হ্যাভ বিন এবল টু কাম লাইভ। এবং নাফিস ফ্রম 9 স্পোর্টস ম্যানেজমেন্ট, হু লুকস আফটার মাশরাফি মুর্তজা, our beloved captain, ও আমাদেরকে জয়েন করেছে। এবং নাফিসের সহযোগিতায় অ্যাকচুয়ালি আমরা আজকে এই অকশন আইটেমটা সাকসেসফুলি নিলামে উঠাতে পেরেছি। সো নাফিস, তুমি যদি কিছু বলো দর্শকের প্রতি এবং বিডার্সদের প্রতি এই আইটেমটার ব্যাপারে, তারপর ইনশাআল্লাহ আমরা মাশরাফিকেও নিয়ে আসতে পারবো। জি, প্রথমে আসসালামু আলাইকুম চিস্তি ভাই। এগুলা চিস্তি ভাই এবং পুরো টিমের জন্য আজকে আমরা আসলে দায়বদ্ধ। এবং বেসিক্যালি মাশরাফিকে আমাদের এই যে ব্রেসলেটটা, এটা ইমোশনাল ভ্যালু তো আসলে প্রাইসলেস, এটা আমরা সবাই জানি, এটা প্রাইসলেস। এবং আমরা যখন ক্যাপ্টেন এবং আমি কথা বলে ডিসাইড করলো, ও বললো যখন দিবে, তখন আমিও ফার্স্টে বুঝতে পারিনি। আমি জার্সি পর্যন্তই ছিলাম, অথবা কেটস ওর বুটটা। যখন বললো যে ব্রেসলেটটা দিবে এই মোমেন্টে, তখন মানে আমি নিজে আসলে ভাষা রেখেছি। এবং যখন দিবে বলছে, তখন আমি বুঝে গেছি এটা ম্যাগনিটিউড আসলে অন্যরকম। তারপর তো পুরো টিম আমরা এইটাকে আসলে একটা আবেগটা আসলে পুরো পৃথিবীতে বিভিন্ন দেশের মাধ্যমে ছড়িয়ে দিতে যাচ্ছি, যেখানে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা বসবাস করে। তো আলহামদুলিল্লাহ, নাও উই আর হিয়ার। এবং আমাদের আই এম প্রিটি শিওর ক্যাপ্টেন কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে জয়েন করবে। আরিফ ভাই আছে, চিস্তি ভাই আছে। এখন ভক্তদের যে পরিমাণ কমেন্ট আমরা দেখেছি, এবং কিছু কমেন্ট যদি আরিফ ভাই অথবা প্রীত যদি কিছু পড়তে চান, কমেন্টস কিছু অনেক কমেন্ট দিয়েছে ভক্তরা। কিছু কমেন্টস হয়তো এখন আরিফ ভাই হয়তো শেয়ার করতে পারে। আরিফ ভাই, টু ইউ। সবচেয়ে বেশি কমেন্ট আসছে যে এখনো শুরু হচ্ছে না কেন, এবং আরিফ ভাই, আপনি একটা কথা বলতে, আমার তো ধরেন ভেবে একদম অবস্থা শেষ, এরকম কখনো ফেস করিনি আমরা। আপনি কিন্তু আরিফ ভাই হোস্ট হিসেবে আপনি আবার প্রথম থেকে শুরু করতে পারেন। এবং আমি নিশ্চিত আমরা এমন অনেক কিছু করেছি যেটা প্রথমবার হয়েছে, জাতি নিশ্চয়ই আমাদেরকে এটা ক্ষমা করে দিবে, যে এই ভুল ত্রুটি দেখবে। আপনি চাইলে আবার নতুন করে শুরু করতে পারেন। কিন্তু আমি আমার যে স্ক্রিপ্ট লিখে রেখেছিলাম সেখানে ছিল শুভ সন্ধ্যা, অলরেডি ইটস মিডনাইট, সুতরাং আগের স্ক্রিপ্ট বলার আসলে কিছু নাই। তো আমরা আসলে খুব এক্সাইটেড আজকে মাশরাফিকে পেয়ে, এটা এই কথাটা আমি শিওর সবাই বলবে।
একটা জিনিস যখন 18 বছর ধরে একজনের সাথে থাকে, ইট বিকামস এ পার্ট অফ দ্য বডি। মনে করেন একটা কিডনি দেওয়া থেকেও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে যদি সে তার জিনিসটা দেয়। তো আমরা আসলে ওকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না, কিন্তু এই বিটটা উঠার পর থেকে এত এত সুন্দর সুন্দর রেসপন্স পেয়েছি, মানে বলা অপেক্ষা রাখে না। কয়েকজন আছে প্রতি আধা ঘন্টা পর খোঁজ নিচ্ছে, মানে সে বিডার না, আমি একটা মেয়ের নাম বলতে পারি এখনই, যে তাসনিম তিশা নামে একটা মেয়ে, প্রতি আধা ঘন্টা পর পর আমাদের পেজে নক করছে, ভাইয়া এটা প্রাইস কত উঠেছে, প্রাইস কত উঠেছে। এবং যখন বলছি যে এত উঠেছে সে খুশি হচ্ছে, আবার যখন দেখছে যে উঠেনি সে মন খারাপ করছে। সুতরাং ইটস লাইক যে পুরো বাংলাদেশ আজকে মুখিয়ে আছে এটার প্রাইসের জন্য। শুধু প্রাইসের জন্য না, এই আইটেমটার জন্য, দেখার জন্য। আসলে যেটা এটার ভ্যালুটা কোথায় গিয়ে থাকে না, আমার মনে হয় কি বেশিরভাগ মানুষ খুশি হবে এটা যদি আজকে বিক্রি না হয়, এটা যদি ম্যাচের হাতেই থাকে। একজন কমেন্ট করেছে যে যে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় যখন পিছনের দিকে দেখা যায় তখন ভক্তরা এই ব্রেসলেট দেখেই চিনে যায় মাশরাফিকে। আজ থেকে সেটা আর হবে না। ব্যাপারটা কি কিরকম হলো না? সুতরাং দেখেন, আমি শিওর আজকে বেশিরভাগ মানুষ দোয়া করছে এটা যেন অকশনে সেল না হয়। তো হয়তো এইরকম বদ্ধর কারণে আমাদের আজকে অনেক দেরি হতে। আমরা আমাদের সাথে 1 ঘন্টা থেকে প্রায় আমাদের ক্যাপ্টেন আমাদের সাথে ছিল, ওর সাথে আবার কানেক্ট করার চেষ্টা করছি। প্রীত ভাই কি কানেক্ট করে গেছে? হ্যাঁ, মানে আমি এইমাত্র আসলে ক্যাপ্টেনকে কানেক্ট করতে পেরেছি। সো আরিফ ভাই, আপনি যদি অনুমতি দেন, আমরা দর্শকদেরকে আসলে নিয়ে আসতে চাই। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। মাশরাফি ভাই, আসসালামু আলাইকুম। মাশরাফি ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। এখন যদি টেকনিক্যাল সমস্যা হয় পরে যদি হয়ে যাবে। মাশরাফি ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে মানে আমার আমার সমস্যা, আপনি অন্য এই যে প্রীত ভাই আপনি বলেন, আমি একটু আবার লগ ইন লগ আউট করে আসি। মাশরাফি ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি, ক্যাপ্টেন? আচ্ছা, আমার মনে হয় যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, কিন্তু আপনাকে যে একটু দেখতে পেয়ে ভীষণ শান্তি লাগছে। আমরা একটু অনুরোধ করব, আপনি যদি একটু আরেকবার লগ আউট করে যদি লগ ইন করেন দয়া করে, কারণ সামহাও আমরা আসলে আপনাকে শুনতে পাচ্ছি না। এই সমস্যাটা কিন্তু শুধু বাংলাদেশে আজকে হচ্ছে তা না, আমরা বিভিন্নভাবে লগ ইন করার চেষ্টা করেছি। আমাদের যারা ওয়েল উইশার আছে, একজন ইংল্যান্ড থেকে একটু আগে আমাদের কাছে পাসওয়ার্ড নিয়ে চেষ্টা করেছে লগ ইন করার, সেখানে অ্যালাউ করছিল না। একজন আমেরিকাতে এখন মাত্র সকাল হলো, সেও ট্রাই করেছে। আসলে এই প্রবলেমটা ফেসবুকেরই হচ্ছিল, যে ফেসবুক এই স্ট্রিমিয়ার্ড অ্যাপ্লিকেশনটাকে হয়তো কোনো কারণে অ্যাকসেপ্ট করছিল না। এই কারণে আমরা আসলে অনেক দুঃখিত দেরিতে আসার জন্য। ইটস অলমোস্ট মিডনাইট। কিন্তু আরেকটা আদার ওয়ে রাউন্ড একটা বিষয় হলো, যেহেতু বিড প্রতি মুহূর্তে উঠছে, তো যত রাত হবে হয়তো আমরা আশা করতে পারি এটা বিটটা আরো বেশি উঠবে। চিস্তি ভাই, কারেক্ট মি ইফ আই এম রং। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমি প্রথমত আমাদের সবার পক্ষ থেকে আমরা অ্যাপোলজিজ জানাচ্ছি টু অল দ্য ফ্যান্স, অল দ্য বিডার্স, অল দ্য ভিউয়ার্স, এবং স্পেশালি মাশরাফিকে এতক্ষণ ওয়েট করার জন্য। বাট ফাইনালি আমরা লাইভে আসতে পেরে খুবই আনন্দিত। আরিফ ভাই, যদি একটু আমাদেরকে বিডের ব্যাপারে আপডেট দিতে পারেন খুবই ভালো হয়। আমি জানি আপনার কাছে বেশ কিছু সাকসেসফুল বিড এসছে সো ফার। সো এখনো যেহেতু হাতে সময় আছে, আমাদের এখন সর্বশেষ বিডটা কততে গিয়ে দাঁড়ালো একটু যদি কাইন্ডলি আমাদেরকে জানান। আই এম শিওর নাফিসও খুবই এক্সাইটেড শোনার জন্য। জি, শিওর। আমরা তো শুরু করেছিলাম 5 লাখ টাকা দিয়ে। তো আমাদের উই হ্যাড টু স্ট্রাগল প্রথম 6-7 ঘন্টা, যে এটা 5 লাখ থেকে আস্তে আস্তে হাজারে উঠছিল। 5 লাখ 20, 5 লাখ 25, কিন্তু আজকে সকাল থেকে এটা ধাম করে লাখের উপর উঠেছে। 5 লাখ থেকে শুরু করে এখন আমরা প্রায় 3 গুণ প্রাইজে বেশি চলে এসেছি। আমাদের এখনকার প্রাইস হচ্ছে 15,50,000 টাকা। এবং যিনি বিডার, তিনি অস্ট্রেলিয়া থেকে, সেখানে গভীর রাত, তিনি এখনো অপেক্ষা করে আমাদের সাথে লাইনে আছে। সুতরাং এই বিডটা গত সন্ধ্যা থেকে যদি আমরা ব্রেকডাউন করি, ইফতারের আগেও ছিল এটা 7 লাখের মতো। ইফতার করে এসে আমরা কনফার্মেশন পেলাম এটা প্রায় 8.5 লাখ। চা খেতে খেতে আমরা কনফার্মেশন পেলাম এটা 9,20,000। চা শেষ করে কাপটা রাখতে খোঁজ পেলাম যে এটা অলরেডি 10 উঠে গেছে। তারপরে আর অন্যদিকে তাকাতে হয়নি, এটা 11, 12, 13, এখন এটা 15,50,000 এসে থেমেছে। এবং এখন পর্যন্ত প্রচুর বিডার আমাদেরকে নক করছে। আমি 2টা ফোন নিয়ে বসে আছি। এই যে দেখেন, এটা সাউথ আফ্রিকা থেকে ফোন এসেছে। আমি শিওর উনি বিডের প্রাইস নিয়ে আলাপ করে পুরো শুধু বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ড এর জন্য ওয়েট করে আছে। আমি একটু মাশাআল্লাহ, দ্যাটস ভেরি গুড নিউজ। একটু আপনি যদি ইয়ে করেন। হ্যাঁ, নাফিস। আরিফ ভাই, আমরা ক্যাপ্টেনকে আবার পেয়ে গেছি, আমাদের প্রিয় ক্যাপ্টেন। আমরা একটু লেটস হ্যাভ আ ট্রাই ফার্স্ট।
Yes. শোনা যাচ্ছে কি? মাশরাফি ভাই, জি আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন পেয়েছি আর ছাড়ছি না মাশরাফি ভাই, এক্সট্রিমলি সরি, মানে এক্সট্রিমলি সরি হচ্ছে যে আপনাকেও কষ্ট দেওয়ার জন্য, এবং আপনি জেনে হয়তো কষ্টটা একটু কম হবে যে এমন মানুষে ফোন করেছে আমাদের একটু আগে যে ভাইয়া আমরা 10-12 জন বন্ধু বাসা থেকে বের হয়ে একজনের ডাটা আছে দেখে এক জায়গায় বসে মশার কামড় খাচ্ছি আর ওয়েট করছি এখনো লাইভে আসছে না কেন। সুতরাং এটা আমার আনন্দ মনে না, হয় এটা আগে তাদের, আমি ওনাদেরকে সরি বলতে চাই। যদিও একটা সিস্টেম লসের কারণে হয়তো বা প্রবলেমটা হয়েছে, ভেরি সরি। না না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে একদম খুব নিজেরাও খুব ঘাবড়ে আছি। আমি একটু অনুষ্ঠানটা আপনার জি জি অনুমতি দিয়ে প্লিজ শুরু করি। ক্যারি অন। মাস্টার ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছি না কেমন আছেন, আমি আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছি নড়াইল কেমন আছে। কারণ গত সপ্তাহে আমরা দেখলাম যে আপনারা বলছেন নড়াইলকে করোনা মুক্ত করা হয়েছে, তো এটা কিভাবে হলো, কি কি প্রবলেম হয়েছিল, এই জিনিসগুলো যদি আমরা একটু জানি, আমি শিওর অন্য যারা এমপি আছে তারাও একটু উৎসাহিত হবে। একটা জেলাকে কিভাবে আপনি এখন এইভাবে ঘোষণাটা দিলেন? না আসলে বিষয়টা হচ্ছে সবাই আন্তরিক ছিল। প্রথমত হচ্ছে যে ধন্যবাদ জানাই জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন অঙ্গ সংগঠন, জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে স্বেচ্ছাসেবী যারা কাজ করেছে। টু বি অনেস্ট যে ওনারা অনেক কষ্ট করেছেন। আরেকটা বিষয় একটু আমার মনে হয় ক্লিয়ার করার প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে করোনা মুক্ত অবশ্যই হ্যাঁ, সেটা আমার কাছে মনে হয় যে আজকে আমরা 3 জন আবার পেয়েছি। সেটা হচ্ছে আমাদের ঢাকা থেকে ওনারা 2 জন পেশেন্ট ঢাকা থেকে করোনা নিয়ে নড়াইলে পৌঁছেছে আর কি, বোধহয় ঈদের জন্য। তো যেহেতু ওনাদের বাসা নড়াইলে, সো আমরা ওইখানে আমাদের লুক আফটার করা ছাড়া কিছুই নাই, করার নাই। ওনারা হয়তো বা যাই না ওনাদের ঢাকায় কোনো সমস্যা ছিল কিনা। সো ওনারা নড়াইলে যে পৌঁছেছে এবং আমাদের 11 জন ডক্টর জয়েন করেছে আজকে। সো সেইখান থেকে একজন ডক্টর করোনা পজিটিভ আজকেই পেয়েছে, এবং যারা নড়াইলে ছিলেন না ওনারা আজকেই বা কালকে এবং আজকে 2 দিনে ওনারা ঢাকা থেকে প্রবেশ করেছে। বাট ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো আছে। চমৎকার লাগলো, চমৎকার। মাশরাফি ভাই, প্রোডাক্টটা নিয়ে না সবাই জানতে যাচ্ছে, কেউ আমাকে জিজ্ঞেস করছে যে এটার মধ্যে কয়টা ডায়মন্ড বসানো আছে, কেউ জিজ্ঞেস করছে এটাকে সিলভার প্লেটেড নাকি। সুতরাং এটা নিয়ে না সবার খুব আমার মনে হয় কানেকশন একটু স্লো আছে। সো আপনাকে শুনে যাচ্ছে একটু বলেন এবং এটা কত। মাশরাফি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমি ভাইয়েরটা কেটে কেটে হ্যাঁ, আসছে। আরিফ ভাই বোধহয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আরিফ ভাই এখন বোধহয় শুনতে পাচ্ছে। আরিফ ভাই একটু, জি আরিফ ভাই যেটা বলছিল, আরিফ ভাই আপনি বলুন, আমরা একটু দেখি যে এখন শোনা যায় কিনা। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে অনেক রকম প্রশ্ন আসছে এই প্রোডাক্টটা নিয়ে। একজন আমাকে তো খোটা দিয়ে জিজ্ঞেস করলো এটার মধ্যে কয়টা ডায়মন্ড আছে অথবা কত ক্যারেটের ডায়মন্ড আছে, একজন হয়তো জিজ্ঞেস করছে এটা কি গোল্ড প্লেটেড নাকি। কিন্তু এন্ড অফ দ্য ডে বেশিরভাগ মানুষই বুঝছে যে এটা আপনার একটা পাওয়ার বাটন। পাওয়ার বাটন এজ ইন হচ্ছে যে আমাদের সুপার হিরোদের কিছু বাটন থাকে না, একটা ড্রেস পরলে এখানে টিপ দিলাম, উই গেট দ্য এনার্জি ব্যাক। তো আমি যতদূর শুনে আসছি এটা ইট ওয়াজ লাইক এ পাওয়ার ব্রেসলেট টু ইউ। তো এই ব্রেসলেটটা কতদিন কিভাবে শুরু হলো এটা নিয়ে একটু যদি আপনি বলেন আমাদের। না আসলে আমি যখন অনেক ছোট তখন আমার যারা সিনিয়র দেখতাম ওনাদেরকে দেখতাম বিভিন্ন রকমের ব্রেসলেট ওনারা পরতো। তো দুইটা জিনিসের উপর আমার ছোটবেলায় থেকে অনেক শখ ছিল, কিন্তু বাসার ভয়তে কখনো, বাবা মার ভয়তে, বিশেষ করে আমার বাবার ভয়তে আমি কখনো ইউজ করতাম না। সেটা হচ্ছে একটা ব্রেসলেট এবং সানগ্লাস। সো বয়স কম ছিল, কিন্তু আমার ওর প্রতি ফ্যাসিনেশন এই দুইটার প্রতি ছোটবেলা থেকেই ছিল। তো যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু করলাম, দেন আই থট যে ওকে ফাইন, আমি একটা ইউজ করি, আমি শিওর যে আমার বাবা আমাকে এখন কিছু বলবে না। দেন আমি একটা ব্রেসলেট ইউজ করা শুরু করি, এবং ওইটা আমি মাঠে ড্রাইভ দিলে আমার হাত থেকে পড়ে যায়। তারপরে খুঁজে পেয়েছিলাম, বাট বাই দ্য টাইম ওইটা আসলে মানে সাস্টেইন করেনি। না করলে তারপরে আমার বন্ধু আছে, ওকে আমি বললাম যে আমাকে একটা ব্রেসলেট তৈরি করে দিতে। তো এইটা যেটা সবাই ভাবছে আসলে জিনিসটা ওরকম না, জিনিসটা ভেরি সিম্পল। অনেকে ভেবেছিল এটা রূপার, সেটাও না, এটা একটা স্টেনলেস স্টিল, সিম্পল স্টিলের একটা জিনিস। আমার ওই বন্ধুর মামা আছে, ওনার ওইখান থেকে ও বানিয়ে দিয়েছিল, এবং ওটা আমি ওর পর থেকে পড়ি। এরপরে কয়েকবার হাত থেকে খুলে রেখেছি। সেটা হচ্ছে
আপনি মনে করে দেখবেন আমাদের একটা ব্রেসলেট টাইপের যে প্লাস্টিকের ছিল, এটা হচ্ছে লাল সবুজ নিয়ে বাংলাদেশের জার্সি মতো, বগুড়ায় ম্যাচ খেলেছি, সম্ভবত আরো কয়েকটা খেলেছি, কয়েকবার খুলেছি, বাট আই ওয়াজ নট কমফোর্টেবল এইটা ছাড়া আর কি। তারপর থেকে এটা সব সময় আমার সঙ্গী, ভালো মন্দ সবকিছুর সাথে এটা জড়িয়ে আছে। একটা পর্যায়ে যে আর কখনো এটা ছাড়া আর কিছুই ট্রাই করিনি, এবং সেটা বলতে পারেন শুধু অপারেশন থিয়েটারে তো স্টিল কিছু অ্যালাউ করে না, এবং এমআরআই করতে গেলেও এগুলা অ্যালাউ করে না। সো এই দুইটা টাইম আমি খোলা ছাড়া নর্মালি আমি এটা খুলিনি। আর ওই দুইটা টাইম খুলতে হয়েছে কারণ ওই দুই জায়গায় আমি সবচেয়ে বেশি গিয়েছি, এমআরআই করতে এবং অপারেশন করতে। সো এটাই, বাট অন অ্যান্ড অফ এটা আমার সবসময় আমার সাথে ছিল এবং আছে আর কি। চমৎকার চমৎকার। এই যত ইউ বিং সো ডাউন টু আর্থ, সো হাম্বল, আপনি যেভাবে বললেন আমার বলতে আরো গর্ব হচ্ছে যে আপনি এটা বলতে বলতে এটা প্রাইস এখন 16,20,000-এ উঠে গেছে। সো আমাদের যদিও মনে হচ্ছে একটু লেট করে শুরু করেছি, কিন্তু আমার কেন জানি ভালো হচ্ছে মাশরাফি ভাই, যত লেট হয় তত ভালো, দেখা যাক কি হয়। আমরা কয়েকজন গেস্টকে আনবো আজকে আপনাকে সারপ্রাইজ দিতে। এর মধ্যে একজনের গল্পটা আপনাকে আমি না বলেই পারছি না। ইংল্যান্ডে এক ছেলে অড জব করে। তো আপনার আমাদের যখন লাস্ট ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপটা হলো, আপনি যখন আসছেন শুনে, সে 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা শিফট করে 2,000 পোস্টার সে নিজে ছাপিয়েছে, যেটাতে খরচ হয়েছে প্রায় বাংলাদেশি টাকায় 40-50,000 টাকা। একজন অড জব করে একজন ইংল্যান্ডের একটা ছেলের জন্য এটা কিন্তু অনেক। সো এই টাকা দিয়ে সে 2,000 পোস্টার ছাপিয়ে স্টেডিয়ামের বাইরে সবাইকে সে ফ্রিতে এটা দিয়েছে। তো আজকে যখন সে শুনছে যে আপনি আসছেন, তার খুব ইচ্ছা, এটার কোনো প্রতিদান নাই, এটার কোনো জাস্টিফিকেশন নাই, কিন্তু তার খুব ইচ্ছা আপনাকে সামনাসামনি দেখে একটু সালাম দিবে। মানে ইটস অ্যামেজিং। আমি জানি না এরকম মানুষগুলো কিন্তু মাশরাফি ভাই ভাগ্যের ব্যাপার। মানে ওরা প্লিজ প্লিজ আমরা কি তাকে লাইনে পেয়েছি ইংল্যান্ড থেকে? জি, আপনি আরিফ ভাই, আমরা যেহেতু আসলে টেকনিক্যাল সমস্যা ছিল, সো আমরা ওকে কানেক্ট করতে পারলে আমরা আবার দিচ্ছি। লাইভে অনেকগুলো প্রশ্ন আসছে ক্যাপ্টেনের কাছে। ক্যাপ্টেন একজন প্রশ্ন করেছে যে চিত্রা নদীতে সাঁতার কাটতেন আপনি আপনার বন্ধুদেরকে নিয়ে আপনার ছোটবেলায়, তো আপনি কি সেটা এখনো মিস করেন কিনা, এখনো সেটা কাটা হয় কিনা? না, আমি শিওর যে নড়াইলের যারা বিশেষ করে নড়াইলটাকে পুরো চিত্রা নদীটা ঘিরে রেখেছে, আরো আছে মানে নড়াইলে যারা বসবাস করে, মানে আমাদের নদীর আশেপাশে যারাই এখন বাইরে থাকে, তারা সবাই মিস করে চিত্রা নদীকে। ইভেন আমার ওয়াইফও কিন্তু তাদের বাসাও কিন্তু ঠিক চিত্রা নদীর মানে রাস্তাটা ক্রস করে, এবং তারাও কিন্তু ছোটবেলায় ওখানে সাঁতার কেটেছে এবং ওইখানে খেলাধুলা করেই বড় হয়েছে তারাও। তো আমাদের পুরো শৈশবটাই ছিল ওইখানে। তো অবভিয়াসলি মিস তো করি, এখনো বাড়ি গেলে চিত্রা নদীতে সাঁতরাই। সো এখনো ওই অভ্যাসটা আছে যে বাড়ি গেলে চিত্রা নদীতে সাঁতরানো বা চিত্রা নদীর কাছাকাছি থাকা। আর আমাদের বাসা তো চিত্রা নদীর সামনেই আর কি। না, চমৎকার চমৎকার। আমরা একটা মজার তথ্য পেয়েছি, সেটা হচ্ছে যে সেটা সাউথ আফ্রিকার ড্রেসিং রুম হোক শীতের, অথবা আমাদের ওয়েস্ট ইন্ডিজের একটু গরম ড্রেসিং রুম হোক, সব জায়গায় নাকি আপনি ড্রেসিং রুমে লুঙ্গি পরে ঘোরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। ঘটনা কি সত্যি নাকি? না না না, ড্রেসিং রুমে তো আসলে লুঙ্গি পরার সুযোগ নেই, কারণ কি ড্রেসিং রুমে তো আপনি অফিসিয়াল ড্রেস পরে থাকতে হয়, বাংলাদেশ টিমের অফিসিয়াল ড্রেস। বাট হোটেলে বা বেডরুমে বা আমার মানে কলিগরা প্লেয়াররা সব যখন আড্ডা দিই, আমি মোর কমফোর্টেবল ইন লুঙ্গি। মানে এটা আসলে ছোটবেলার অভ্যাস। এবং আমি শুনেছি আপনি বাইরের দেশে গেলে কোনো হোটেল খোঁজার আগে চেষ্টা করেন যে ওই হোটেলটার কত কাছে একটা ভাতের হোটেল আছে। এটা কি সত্যি? হ্যাঁ, আর্লি ভেরি আর্লি। তারপরে আমি আস্তে আস্তে ইউজ টু হয়েছি অন্যান্য খাবারের সাথে। বাট আমাদের তো জাতীয় খাবারই বলতে গেলে মানে আমরা ভাত ছাড়া অন্য কিছু পছন্দ করি না। বাট প্রফেশনের খাতিরে অনেক কিছু অনেক সময় হয়তো বা অনেক কিছুর সাথে মানিয়ে নিতে হয়েছে, বাট পরে আস্তে আস্তে ইউজ টু হয়েছি, এই আর কি। ওকে, আমাদের সাথে ইউকে থেকে জয়েন করেছে, ওনার মাইকটা মনে মিউট করা আছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছেন? আপনি দেখেন তো মাইকটা মিউট করা নাকি, জাস্ট ক্লিক করেন। পারফেক্ট। আপনাকে 2 মিনিট দেওয়া হলো, আপনি বলেন আপনি কেন এরকম এক্সট্রা জব করে মাশরাফির জন্য প্রায় নিজের পকেটের টাকা খরচ করে 2,000 পোস্টার রাস্তায় বিলিয়েছিলেন।
আমি শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না। আপনি শুনতে পাচ্ছেন ভাইয়া? আপনি শুনতে পাচ্ছেন? আজকে বাংলাদেশ আচ্ছা, অসুবিধা নেই। আজকে খুব কোনো একটা কারণে মাসুদ ভাই, আপনাকে আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। আমি একটু যদি একটু র্যাপিড রাউন্ডের মতো পড়ে যেতে চাই। আপনার প্রিয় ড্রেস কি? টি শার্ট, জিন্স আর লুঙ্গি তো অবভিয়াস, ওটা বাইরে অত বেশি পরে না কেউ। ওয়ান্ডারফুল। প্রিয় ফুল? গোলাপ। প্রিয় গন্ধ? নাকে যখন যেটা ভালো লাগে। ওয়ান্ডারফুল। প্রিয় দেশি খাবার? ভাত, ডাল, ডিম ভাজি, গরুর মাংস ঝাল দিয়ে রান্না করা। প্রিয় বাইরের খাবার, এটা কি চাইনিজ হোক, কন্টিনেন্টাল হোক? থাই। থাই। প্রিয় ভর্তা, এটা একজন জিজ্ঞেস করেছে। আলু ভর্তা। চমৎকার। আপনার প্রিয় ক্রিকেটার কে, দেশের মধ্যে এবং দেশের বাইরে? দেশের ভেতরে বিএসলি সাকিব আল হাসান ইজ দেয়ার, তামিম ইকবাল ইজ দেয়ার, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ। আমি আসলে বাংলাদেশের সবার প্রতি মুগ্ধ। আপনি যদি বলেন ওইভাবে বলতে গেলে আমি লিটন দাসকে পছন্দ করি, সৌম্য সরকার ইজ দেয়ার, মুস্তাফিজ ইজ দেয়ার। আমি আর যদি আপনি আমাকে বলতে বলেন একজন, তাহলে আসলে স্ট্যাটস বেস করে যদি আমি যাই তাহলে অবশ্যই সাকিব আল হাসান ইজ দ্য টপ। বাট একটা ম্যাচ জিততে গেলে আপনাকে ওভারঅল বা আপনি যদি একটা টিমের স্ট্রেংথ হিসাব করেন তখন আপনাকে অনেক কিছু মিলায় হিসাব করতে হয়। সো ইন দ্যাট কেস আমি বলবো যে যাদের নামগুলো বললাম আরো আছে, অন অ্যান্ড অফ আছে, প্রমিজিং আছে, আন্ডার 19 যারা চ্যাম্পিয়ন হয়েছে এখান থেকে কিছু প্লেয়ার আছে। আর বাইরে আমার সবসময় প্রিয় প্লেয়ার ছিল, মাই আইডল ওয়াজ কোটনি ওয়ালস। সবসময় অ্যান্ডি রবার্টস, আমি পেয়েছি ওনাকে, ওনার বোলিং অতটা দেখা হয়নি, ওনাকে পেয়েছি বিং অ্যাজ এ কোচ। আর অনেকেই আছে, আপনি বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার বললেন, রাহুল দ্রাবিড়, অনেকেই আছে, বাট মাই আইডল ওয়াজ কোটনি ওয়ালস। চমৎকার। প্রীত ভাই? আরিফ ভাই, আমাদের সাথে এমন একজন আছেন যিনি মাশরাফি ভাইয়ের জন্য একটা প্রশ্ন করতে চায়, এবং আমরা সেই সারপ্রাইজ গেস্টকে পেয়েছি, আমরা আসলে কিনে নিয়ে আসতে চাই। প্লিজ প্লিজ। ওয়াও, আসসালামু আলাইকুম। আর ইকবাল খান, How are you, brother? I'm good. How are you? ভালো ভালো। তোর কি অবস্থা? বাসার সব তো বিক্রি করে দিচ্ছেন আপনারা, কি শুরু করলেন? তোরগুলা জমায় রাখ। জমা রাখছি এই যে আপনাদের তোর ছেলেদের অনেক জন্য। 100 তো? হ্যাঁ? তোর অনেক 100 তো? তোর অনেক কিছু আমার আছে। অনেক 100 জন্য না, মানে আপনাদের ছেলেরা এসে দেখতে হবে তো, কিছু একটা তো বাসায় রাখতে হবে, সব আপনারা বিক্রি করে দিলে কেমনে? তুই যেভাবে দিচ্ছিস তাতে করে তোর ছেলেরাই দেখে শেষ করতে পারবে না। না, আল্লাহ ভরসা। কি অবস্থা ভাই, সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। তোর কেমন চলছে? আছে ভাই। এটা যেটা কোন ব্রেসলেটটা দিচ্ছেন, যেটা সবসময় পরে থাকতেন ওটাই? হ্যাঁ, এটাই তো। এটাই দিয়ে দিচ্ছেন? এটা কয় বছর হয়েছে এটা? এই যে অন অ্যান্ড অফ সবসময় ক্যারিয়ারের শুরু থেকেই ছিল, দু একটা ম্যাচে হয়তো বা খুলেছিলাম। আমার ধারণা বগুড়া একটা ম্যাচে আতার ভাই যে মানে লাল সবুজের একটা দিয়েছিল, ওইটা পড়ছিলাম। তারপরে আরো কয়েকটা ম্যাচে সম্ভবত লাল সবুজেরটাই ছিল, খুলে রাখছিলাম এটা আর কি। বাট শুরু থেকে দাম উঠছে কত এতটুকু এখনো? না আমি জানি না এখনো, কে ভাই বললো হয়তো 15 সামথিং। আচ্ছা, না আল্লাহ ভরসা ভাই, আপনি সব সময় ভালো কাজ করেন, এটাও আরেকটা ভালো কাজ। এটাই আর কি ভাই, ভালো থাকেন। তোর ইয়ে ভালোই চলতেছে ভাই মোটামুটি। আপনার সাথে একটা কমিটমেন্ট আছে কিন্তু, ভুলেন না কিন্তু। লাস্টে? হ্যাঁ আচ্ছা, এনিথিং ফর ইউ বেডি। তামিম ভাই, ঠিক আছে ভাই, কিছু জমা রাখেন, বাচ্চারা বড় হইলে দেখাইতে হবে তো। বহুত কিছু আছে বেটা। হ্যাঁ প্রীতু ভাই। তামিম ভাই, একটা মিনিট শুধু সময় নিব। তামিমকে পোংটা বলা, মুশফিককে বান্টুদা বলা, ইমরুলকে পটুদাদা বলা, এই নামগুলো আসলে কোথা থেকে আসে? এটা কি এগুলো তামিমই দিছে ভাই, নাম। আমি দিই নাই ভাই। আর কারোটা হোক আর না হোক, পটু তুই দিছিস গ্যারান্টি। ভাই পটু কিন্তু আমি দিই নাই, পটু দিছে আরেকজন,
এটারে ফেমাস করছে মুশফিক। ও উইকেট কিপিং করে, উইকেটের পিছনে দাঁড়ায় সারাদিন পটু ভাই ডাকছে। আর ওখান থেকে কাঠিটা famous দিছিস হয়েছে। তুই, কাঠিটা হ্যাঁ, তুই দিছিস। তা হইতে পারে, হ্যাঁ তা দিতে পারে। কাঠি, তুই তো কাঠিদার। আরে না রে ভাই, এই যে কাঠিদার বলবেন আর সব বলা শুরু করবে কাঠিদার। না এটা খান সাহেব সমস্যা বলতে না, ঠিক আছে। পজিটিভ ওয়েতে, পজিটিভ ওয়েতে, পজিটিভ ওয়েতে। ঠিক আছে ভাই, আমি Okay, তামিম তামিম। ভাই, আপনাকে হ্যাঁ ইটস ভাই। রিয়েলি গুড টু সি ইউ হিয়ার। নো প্রবলেম। এবং আমরা আপনাকে একটা কথা না বলে পারছি না, আমরা আপনার খেলার ভক্ত, আপনার পার্সোনালিটির ভক্ত, কিন্তু ইদানিং ধরে আমরা আপনার উপস্থাপনার ভক্ত। না না আপনি ভাই, এত সুন্দর করে উপস্থাপনা করছেন মাশাআল্লাহ। কালকে আপনার একটা বিগ ইভেন্ট আছে, একটা বিগ এপিসোড আছে বিরাট কোহলির সাথে। Money talks, money talks. না ভাই, 1 টাকাও নি নাই ভাই, সত্যি কথা। অনেক স্পন্সর আসছে কিন্তু 1 টাকাও নি নাই। আচ্ছা আচ্ছা, মজা করলাম। তামিম ভাই, আপনাকে আমরা আমাদের কোন একটা এপিসোডে খুব শীঘ্রই দেখবো আশা করি। এন্ড থ্যাঙ্কস ফর কামিং, থ্যাঙ্কস ফর থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম, বাই বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো থাকিস তামিম। না, চমৎকার আসলে, মানে ইটস গুড টু সি যখন দেখা যায় যে সব দিক থেকে সাপোর্ট পাচ্ছি। আমার ঘর থেকে পাচ্ছি, ঘরে বাইরে থেকে পাচ্ছি, যারা বিডার তাদের থেকেও পাচ্ছি। এতক্ষণে প্রাইসটা মাস্টারফি ভাই, আই এম ফিলিং প্রাউড যে আমি এই একটা অকশনের মধ্যে জড়িত আছি। প্রাইস এখন পর্যন্ত উঠে গেছে 18 লক্ষ টাকা। এবং আমি একটু আগে আসলে আপনি তামিম ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমি সাইডে যে এটাকে ভেরিফাই করে আসলাম। আমাদের সাথে একজন গেস্ট আছে যে আপনার ব্যাপারে বলছে যে অনেক কিছু জানে গোপন। আমরা একটু তাকে নিয়ে আসতে যাচ্ছি। ক্যান উই হ্যাভ আইপিডিসির মোমিন ভাই প্লিজ? আচ্ছা, মোমিন ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাহলে আড্ডাটা জমবে। আমাকে বের মোমিন করে ভাই দাও। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। মোমিন ভাই, পরিস্থিতি যদিও সবাই কেমন আছে? ভালো না। নড়াইলের সবাই আছে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সেটা তো অবশ্যই। মানে এমনি সবাই আছে আলহামদুলিল্লাহ, ভালো না মানে ভালো, কিন্তু মানে সার্বিক পরিস্থিতি সবাই আসলে একটু হ্যাঁ, কঠিন সারা অবস্থার দেশ, ভিতর দিয়ে সারা যাচ্ছে। বিশ্বই তো এখন কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং জি। আমাদের জীবনও এখন এই মুহূর্তে অবরুদ্ধ অবস্থায় আছে। আপনি যে বুঝতে পারছি কোয়ারেন্টাইনে আপনি জনপ্রতিনিধি হিসেবে। প্রপার কোয়ারেন্টাইনে আছেন, আপনার দাড়ি টাড়ি দেখলে টুকটাক দেখলে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা বলতে হবে যে প্রপার কোয়ারেন্টাইনে আছি। আমি এখনো পর্যন্ত একদিনও বাসার বাইরে বের হই নাই, বাট কাজ চলছে আর কি। মানে জি। ড্রয়িং রুমটাকে বাসার কাজের রুম বানিয়ে নিয়েছি, তো চলছে এইভাবে আর কি। জি জি। আর এমনি সার্বিক কেমন আছেন মোহন ভাই? সার্বিক চলে যাচ্ছে। মানে যেটা হয় যে ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তো একটা মানে ইকোনমির ব্যাকবোন মতো। তো ইকোনমিতে যখন একটা বড় ধরনের ধাক্কা আসে, সেই ধাক্কাটা আমাদের উপরে এসে পড়ে শেষ পর্যন্ত। তো আর আমাদের উপরে রেসপন্সিবিলিটি এই সময় যাতে ইকোনমিটা থেমে না যায়, আমরা যাতে আবার রিকভার করে আনতে পারি। তো সেই জন্য Right. বাংলাদেশ ব্যাংক সহ সরকার সহ কাজ করছি। তো দেখা যাক, আল্লাহ আমাদের সবাইকে সহায়তা করুন, আল্লাহ আমাদের দেশটাকে যাতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেশি বিপদে না ফেলে, সেই দোয়া আমরা করি। ইনশাআল্লাহ। আমি মোমিন ভাইয়ের সম্বন্ধে একটু বলি। সেটা হচ্ছে মোমিন ভাই আমাদের ফাউন্ডেশনের সাথে শুরু থেকেই জড়িত আছেন। আমাদের ক্রিকেট, ফুটবল এবং ভলিবল তিনটার স্পন্সরই আইপিডিসি ব্যাংক। মোমিন ভাই আমাদেরকে স্পন্সর করেছিলেন ফর 3 ইয়ার্স, এবং ওইখান থেকে বেশ কিছু প্লেয়ার উঠে আসছে আলহামদুলিল্লাহ, এবং পুরোদমেই আমাদের ওটা চলছে। এবং আচ্ছা। মোমিন ভাই সার্বিকভাবে আইপিডিসি ব্যাংক এবং মোমিন ভাই সার্বিকভাবে আমাদের সাথে কিন্তু সহযোগিতার সাথে অনেক আগে থেকেই আছেন। আই হোপ যে ইনশাল্লাহ এটা কন্টিনিউ হবে, আমাদের ভালো সম্পর্কটা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে। মোমিন ভাই, ইনশাআল্লাহ, আপনি ইনশাআল্লাহ। যদিও ঢুকে বললেন অর্থনৈতিক অবস্থা খারাপ, এই খারাপ ও খারাপ, এই কিছু মানবো না, আপনাকে আমরা বিডার হিসেবে চাই। আমরা আপনাকে কিছুক্ষণের জন্য এখান থেকে হয়তো ব্যাক স্টেজে নিচ্ছি, কিন্তু উই রিয়েলি ওয়ান্ট ইউ টু বি ওয়ান অফ দ্য বিডার্স। আপনি নিশ্চয়ই আজকে আমাদেরকে আশাহত করবেন না। না, ক্যাপ্টেন হচ্ছে আমাদের দেশের প্রাইড। সো ক্যাপ্টেনের প্রাইড ঠিক রাখার জন্য যদি কিছু করতে হয়, অবশ্যই আমি সেটা করার জন্য প্রস্তুত আছি। দেখা আপনি যাক ঘুমাবেন না, শেষ একটু পরে পর্যন্ত আবার কোথায় আপনাকে যায়। দরকার হলে আমরা ফোন থ্যাংক ইউ করব। মোমিন ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। মাশরাফি ভাই, উইথ ইওর পারমিশন, আমাদের সাথে একজন আসতে যাচ্ছে। উনি হচ্ছে গ্রামীণ ফোনের সিইও, উনি ইয়াসির আজমান ভাই। ওনাদের সাথে মনে হয় আপনাদের অনেক দিনে একটা টাই আপ ছিল, এখনো আছে, ওনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো হি ওয়ান্টস টু কাম জাস্ট টু আপনাকে একটু শুভেচ্ছা দেওয়ার জন্য। প্রীত ভাই, Yes, আমরা কি sir. ওনাকে পেয়েছি? আমরা কানেক্ট করা মাত্রই আসলে আরিফ ভাই নিয়ে আসবো। আমার মনে হয় যে দর্শকদের প্রচুর প্রশ্ন আসলে তার প্রিয় ম্যাচের কাছে।
ম্যাচ কি আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আসবো কিনা আরিফ ভাই, প্লিজ তারপরে প্লিজ কানেক্ট করে নিব। চমৎকার। আমি একটা প্রশ্ন এসেছে মাশরাফি ভাই, যে আপনি তামিম ভাই থেকে দুটো ব্যাট নিয়ে ওই টাকা দেননি, এরকম কি আর কারো কাছে আপনি খুশি মনে ঋণী হয়ে আছেন কিনা, এটা একটু জানতে চাইছে কয়েকদিন। না, খুশি মনে ঋণী হয়তো বা কাউকে এসে সামনে বলতে হবে। আমার তো এই টাইপের যাদের সাথে করি ওদেরটা আর মনে রাখার চেষ্টা করি না। তো তামিমের ব্যাটটা দিয়ে তো সবসময় খেলি, তামিমের ব্যাট দিয়েই অনেক বছর ধরেই খেলছি, এবং ওই ব্যাটটা দিয়ে খেলতে আমি কমফোর্টেবল। ও একটু 1/2 ইঞ্চি 1 ইঞ্চি লম্বা ব্যাট দিয়ে খেলে, সো ওইটা আমার জন্য আমারও ভালো হয়, সুবিধা হয়, এই জন্য ওর ব্যাটটা দিয়েই খেলি। তো আর কারো ব্যাট দিয়ে আমি খেলি না নর্মালি। আর একটা ব্যাপার হচ্ছে, আমি একটা ম্যাচে বাংলাদেশ প্রথম যে ম্যাচটা 301 রান করেছিল কেনিয়ার সাথে বগুড়ার মাঠে, আমি বোধহয় 16 বলে 45 বা 46 সামথিং বা 44 বোধহয় এরকম করেছিলাম। ওই ব্যাটটা আমি ওই সময় মানজুরুল ইসলাম রানা বেঁচে ছিল, তো আমার ব্যাট দিয়ে না খেলে আমি মঞ্জুর ইসলাম রানার ব্যাট দিয়ে খেলতাম নর্মালি। ও যদি ব্যাটিংয়ে না থাকতো বা ও যদি টিমের ফার্স্ট 11-এ না খেলতো, ওর ব্যাটটা দিয়ে আমি খেলতাম সবসময়। ওই ম্যাচটা ওর ব্যাট দিয়ে খেলেছিলাম। তারপরে তো মারা গেল, হ্যাঁ এর আগে ওনার ব্যাট দিয়ে খেলতাম। আর প্যাড খেলতাম রাজিন ভাই, সবচেয়ে সারপ্রাইজিংলি রাজিন ভাইয়ের প্যাড পরে আমি খেলতাম, যদিও আমার হাঁটুর নিচে পড়ে থাকতো। রাজিন ভাই তো লম্বা অনেক ছিল, রাজিন সালে আর কি, তো ওনার আমার হাঁটুর নিচে তো, বাট আই ওয়াজ ভেরি কমফোর্টেবল রাজিন ভাই প্যাডে। থ্যাংক ইউ আজমান ভাই, গুড টু সি ইউ। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। মাশরাফি ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমি এখান থেকে বের হয়ে যাই, আপনারা আলাপ। আপনি কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম এইভাবে আপনার সুন্দর একদম ক্যাপ পরে জোস লাগছে। না, ক্যাপটা সবসময় পড়তে হচ্ছে, আর আজকে আর চুল তো কাটাইতে পারছি না, মাথার সবারই একই অবস্থা, সবারই একই অবস্থা। তারপরে আপনাদের একটা ভালো অবস্থায় আছে। না, খুবই ভালো লাগছিল। আমি কিছুক্ষণ আগে আপনার কথা শুনছিলাম। আমি এবং যেটা আরিফ ভাই বলছে যে আমি জয়েন করতে চেয়েছি, আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য দুই একটা কথা বলি। যে গ্রামীণ ফোনের যে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন 17-এ 18-এ, আপনার অ্যামেজিং কন্ট্রিবিউশন। সো গ্রামীণ ফোন এবং গ্রামীণ ফোনের যে 76 মিলিয়ন কাস্টমার্স, গ্রাহক যারা আছেন, সবার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি দুইটা ক্যাম্পেইন, আমরা বলি যে আমাদের সিগনেচার ক্যাম্পেইন আপনার করা। একটা হচ্ছে আমাদের 20 বছর যে আমাদের পূর্তি হয়েছিল, আপনি একটা ক্যাম্পেইন করেছেন যেখানে বাচ্চাদের সাথে আপনি কথা বলছিলেন ভবিষ্যৎ নিয়ে এবং টেকনোলজি নিয়ে। এটা একটা ভাইরাল একটা ক্যাম্পেইন ছিল। আরেকটা ক্যাম্পেইন ছিল আমরা নাম্বার 1 নেটওয়ার্ক নিয়ে আপনি কাজ করেছেন। অ্যামেজিং ক্যাম্পেইন, আপনার অনেক কন্ট্রিবিউশন এই ব্র্যান্ডটার প্রতি। আপনি 2 বছর আমাদের সাথে কাজ করেছেন এবং আমি জানি ইউ হোল্ড দ্যাট ব্র্যান্ড ইন ইউর হার্ট স্টিল। হ্যাঁ, স্টিল গ্রামীণ ফোনই সিম কার্ডই ইউজ করি আজমান ভাই। সো হ্যাঁ, আপনাদের সাথে আমার অনেক ভালো স্মৃতি আছে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আপনারাও আমাকে পিক করেছিলেন ওই টাইমে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর চেষ্টা করেছি। ব্রিফলি দুইটা কথা বলবো যে আপনি শুরুতেই, এই করোনার শুরুতেই যে কাজটা করেছেন আপনার এলাকার জন্য, আমরা যেটা নিউজ পেপারে দেখেছি, হ্যাঁ, যে ডক্টরদের যে নিয়ে আসা, তারপরে আপনার যে মোবাইল একটা মেডিকেল ফ্যাসিলিটিস, ইটস এ ভেরি ইন্সপায়ারিং আমি বলবো। এবং শুধুমাত্র আপনার এলাকার জন্য না, এটা দেখে যারা আরো অনেকে কাজ করেছে, আপনার কন্ট্রিবিউশনটা বিগার দেন হোয়াট ইউ হ্যাভ ডান ইন ইউর টেরিটরি, অ্যাকচুয়ালি ইন ইউর লোকালিটি। অ্যামেজিং ওয়ার্ক। And last, it's been my duty, but thank you. না আপনি, it was innovative এবং it was very timely. এবং আরেকটা যেটা লাস্টলি বলবো যে you are the captain, you are the leader, and we need so many leaders like you in Bangladesh. Actually যখন আমরা এই সিচুয়েশন থেকে বের হয়ে আসবো, আমাদেরকে এই কঠিন সময়টাকে নেতৃত্ব দিয়ে, so we look forward যে আইকনিক লিডারশিপ আপনি যেটা করেছেন, এই টাইপের লিডারশিপ আরো শুধু ক্রিকেটে না, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, যেন people get inspired by seeing your leadership. So once again আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে যে বিডিংটা হচ্ছে, আমি একটু আগে শুনছিলাম যে অনেক উপরে উঠে গেছে অলরেডি, এবং এটা আরো বেশি যাবে আশা করি। আমি আরিফ সুমন ভাই, এই অকশন ফর অ্যাকশন যেই উদ্যোগটা গ্রামীণ ফোনের পক্ষ থেকে এবং গ্রামীণ ফোনের সবার পক্ষ থেকে আপনাদের দুজনকে শুভেচ্ছা জানাই। মাশরাফি ভাই ভালো থাকেন এবং আমাদেরকে নেতৃত্ব দিয়ে যান। Thank you very much. Thank you Yazman ভাই। মাশরাফি ভাই, আমরা
এই কথাটা বারবার বলি যে বিভিন্ন জায়গায় যখন কথা বলতে যাই, যে দেখেন আমরা ক্রিকেট টিমটা কিন্তু একটা দেশের মতো। এখানে দেখেন কেউ আছে হিন্দু, কেউ আছে মুসলমান, কেউ গরু মাংস খায়, কেউ খায় না, কেউ ডান হাতি, কেউ বাঁ হাতি। ইটস লাইক এ ছোট বাংলাদেশ। সুতরাং এখান থেকে কেন না আমরা একটা 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 শিক্ষা নেই যে এরা যদি এক সুন্দরভাবে চলতে পারে একটা লিডারশিপের আন্ডারে, আজকে আপনি অসুস্থ হয়ে গেলে এরপরে আপনার জায়গায় যে আসবে তার কিন্তু সবার আগে মন খারাপ হয় যে মাশরাফি ভাই কেন খেললো না, উনি খেললে আরো ভালো হতো। খুশি মনে কিন্তু আপনার রিপ্লেসমেন্ট আসছে না। সুতরাং এইটা কিন্তু এক্সাম্পলটা যদি আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে পারি, এই জন্য আপনাকে কিন্তু ক্রিকেটের ক্যাপ্টেন বলেন, আপনাকে বাংলাদেশের ক্যাপ্টেন বলা হয়। আপনি দোয়া করবেন যেন আপনার কাছ থেকে শিখে মানুষরা এই না না টু মাচ না, আমার জন্য টু মাচ না না, ইউ ডিজার্ভ ইট। আমরা তো বিডিং নিয়ে কাজ করছি। আমি আজমান ভাইয়ের কথা শুনতে শুনতে প্রাইস চলে গেছে 19,50,000। আপনি বিশ্বাস করতে পারবেন না কারা কারা বিট করছে। নড়াইল থেকে এক শিল্পপতি বলছে যে আমি এই ব্রেসলেটটা নড়াইলের বাইরে যেতে দিব না, কি করবেন? সে আমাকে ধমক দিচ্ছে। আমি বললাম যে আপনি আমাকে প্রাইস বলেন। সে একটা প্রাইস বলেছে, তার দৌড় যত দূর। বেশ কিছু মানুষ ফোন করছে, মানে আমার ধারণা নাই। ওনাকে ধন্যবাদ দিন। অবশ্যই ধন্যবাদ দিব। আমরা একটা খুব মজার একটা প্রশ্ন পেয়েছি, তারপরে আমরা নাফিস ভাইকে নিয়ে আসছি, চিস্তি ভাই ওরাও লাইনে আছে। আপনাকে যদি ক্যাবিনেট মিনিস্টার হওয়ার সুযোগ দেওয়া হয়, আপনি ক্রীড়া মন্ত্রণালয় ছাড়া অন্য কোন মন্ত্রণালয়টাকে বেছে নেবেন? না আসলে আমার এরকম, মানে আমি কষ্ট করতে পছন্দ করি, বাট আমি কোনো হোপ নিয়ে যে বাংলাদেশ টিমে যখন খেলেছি তাহলে আবার ওরকম শোনা যাবে যে বাংলাদেশ টিম জিতুক, ওইটা আমাদের মানে আমাদের সমস্ত কষ্টের সামনে ছিল। বাট যদি পার্সোনাল গোলের কথা বলেন তাহলে আমি কখনোই ওরকম গোল দেখি না। সো যে জিনিসটা আমার আয়ত্তে নাই বা যে জিনিসটা আমি প্রয়োজনই নাই, সেই জিনিসটা আমি চিন্তা করি না। তো ওই ধরনের চিন্তা ভাবনা আসলে আমার কাছে কখনোই নাই। আমাকে যে দায়িত্বটুক মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন নড়াইল 2-এর, স্পেসিফিকলি যদি বলি নড়াইল 2-এর, নড়াইল 2টা আসন, একটা আছে কবিরুল হক মুক্তি ভাই আর একটা আছে আমি। সো নড়াইল 2 আসনের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আই এম ট্রাইং মাই বেস্ট যে এই 2 আসনে যারা আছেন ওনারা যদি ভালো থাকেন। অবভিয়াসলি সাথে যদি যারা নড়াইলে টোটাল যারা আছেন আমার যদি করার সুযোগ হয় অবশ্যই করব। বাট আপনি যে কোশ্চেনটা করলেন এটা এতটুকু বলার কারণ এই জন্য যে আমি আসলে এত বড় কিছু এত দূরে তাকাই না। আমার যেটা আছে আমি এটা মন দিয়ে করছি, সেটা নিয়েই চেষ্টা করছি। আর এত বড় কিছু ভাবার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না আমার কাছে। না, চমৎকার স্যার। মানে আপনি আবারও একটা প্রমাণ দিলেন যে ইউ বিং সো ডাউন টু আর্থ। একটা মজার প্রশ্ন এসেছে। প্রশ্নটা হচ্ছে, হুট করে যদি আলাদিনের দৈত্য আসে আপনি কোন 3টা জিনিস চাবেন? আমি প্রথম চাইবো অবশ্যই প্রত্যেকটা মানুষ যেটা চায় শৈশবে ফিরে যেতে। আমি I want to go back my school life, school friends, school life. আর সেকেন্ড জিনিস চাইবো ওই স্টেজ পার করার পরে যে আর্লি অফ মাই ক্যারিয়ার, যদিও আলহামদুলিল্লাহ আমি আমার অনেক কিছু হইতে পারতো, আমাকে দিয়ে বাংলাদেশে আরো ভালো রেজাল্ট হয়তো হতে পারতো আমি যদি ফিট থাকতাম, সুস্থ থাকতাম। বাট আমি আলহামদুলিল্লাহ যে আল্লাহর অশেষ রহমত ছিল, আল্লাহর মেহেরবানি যে আমি এতদিন পর্যন্ত খেলতে পেরেছি এত কিছুর পরেও। সো আমার কোনো কষ্ট এটা নিয়ে নাই। বাট আপনি যেহেতু প্রশ্ন করলেন, যে বললাম যে আমি যদি আর্লি ক্যারিয়ারে ফিরে যেতে চাই, দেন আমি জানি মানে আমি হয়তো বুঝতে পারবো যে আসলে আমি কিভাবে মেনটেন করলে আমি সুস্থ থাকবো এবং দেশের আমি আরো ভালো কিছু করতে পারবো এইটা। আর থার্ড জিনিস অবশ্যই যে পরিবারে জন্মগ্রহণ করেছি এই পরিবারেই আবার ফিরে পেতে চাই। চমৎকার চমৎকার চমৎকার। একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, শৈশবের কথা যেহেতু আসছিল, মাশরাফি কৌশিক ছোটবেলায় কিরকম দুষ্ট ছিল সেটা যদি আপনি নিজ মুখে বলেন। অসম্ভব ভাই, এটার ডেসক্রিপশন করা খুবই কঠিন এত শর্ট টাইমে। তবে হ্যাঁ, যেটা হচ্ছে গাছে ওঠা, নদীতে সাঁতরানো, বন্ধুদের সাথে খেলাধুলা করা, বন্ধুদের সাথে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করা, হ্যাঁ, বাসায় কম থাকা, পড়ালেখাকে মানে মনে হইতো যে মাথায় যেন ওই যে একটা ছবি আছে না ইন্ডিয়ান একটা ছবি, তারে জমিন পর, রাইট, ওই যে অক্ষর গুলাই, তো আমার ঠিক ওই টাইপেরই ছিলাম। তো মাঠে যাওয়া 3টার সময়, মানে টাইম করে 3টা-4টা স্কুল ছুটি হইলে ডিরেক্টলি বাসায় যে ড্রেসটা চেঞ্জ করে স্কুল ড্রেস চেঞ্জ করে মাঠে আসা। তো এই জিনিসগুলো নিয়েই আসলে পুরোটা দিন কাটতো আমাদের। ক্যাপ্টেন, সে কারণে কি নড়াইলে কোনো একটি বাগানে আপনাকে টারজান বলা হতো, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি।
তুলসীর বাগানের টার্জান, রাইট। কারণ আমার বাড়ির সাথেই একদম হাতের বায়েই ওই বাগানটা। এখন আর বাগান নাই, প্রচুর বাড়ি উঠেছে। উনি চলে গিয়েছিল ইন্ডিয়ায় জায়গাটা বিক্রি করে, পুরোটাই বাগান ছিল। তো আমি ওই ম্যাক্সিমাম ওই বাগান দিয়ে আম, কাঁঠাল, আশফল, লিচু যা কিছু হইতো মনে হতো যে আমার আয়ত্তের ভেতরই আছে। এখন এমপি হিসেবে এটা না মনে হলেই হয়। জাস্ট জোকস এপার্ট, আমরা ডেকে নিচ্ছি আপনার পার্টনার অফ ক্রাইম একজন, এবং তাকে যদি সুন্দরভাবে পরিচয় করে দিতে হয়, উনি হচ্ছে নাফিস ভাই আমাদের। উনি নাইন স্পোর্টস অ্যান্ড মার্কেটিং কনসালটেন্সির একজন। আমরা জানি ওর সাথে আপনি অনেক কিছু করেছেন, এমন হয়েছে বাইক রেস করেছেন। তো নাফিস ভাই, ইফ ইউ চুল কাটছিস কেন? এই তো আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আগে থেকে বুঝছি যে অনেকদিন কোয়ারেন্টাইন হবে, তো আগে থেকে চুল কেটে ফেলিস। হ্যাঁ, আমি ওয়ে পাইনি, নালে কেটে ফেলতাম। যাক, তোর কি অবস্থা? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, সবাই আছে, ভালো আছে। তো ক্যাপ্টেন, এখন তো আমরা আসলাম, এখন তো সবাই যেই পরিমাণ কমেন্ট আমরা আসলে রাতে পাইছি, দিনে পাইছি, আমি পড়তে পড়তে আসলে বেশ ইমোশনাল, মানে একদম চোখে পানি আসার মতো। এবং অনেক জায়গা থেকে অনেক মানুষ যেভাবে বলতেছে যে তখন বোঝা যায় আসলে যে মানুষ একটা মানুষকে কি পরিমাণ ভালোবাসতে পারে। আলহামদুলিল্লাহ ব্লেসড, এবং তোমার হয়তো কাজ করতে পারতেছে, এইটা আমার জন্য একটা বড় ব্লেসিং। সো আমাদের সকল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা এইটার মাধ্যমে এই ভালোবাসার চারিদিকে ছড়ায় পড়ুক, যে আজকে এখানে শেষ না, এই ভালোবাসা যাতে অবিচল থাকে, আজীবন থাকে, এবং এই ভালোবাসাটা থেকে আমরা যাতে একটা শক্তিতে নিয়ে যেতে পারি, যেটা থেকে আজকে আমাদের যাত্রা ইনশাল্লাহ শুধু নড়াই না, সারা বাংলাদেশে যাতে এই করোনার থাবা থেকে কেউ অ্যাটলিস্ট যাতে না খেয়ে মারা না যায়, এটাই আসলে আছে আমাদের একটা বিগার রোল, বিগার পিকচার ইনশাল্লাহ। মূল জায়গাটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের রহমত করুক, আমাদের দেশ থেকে, দেশের মানুষকে যেন এই বড় রকমের যে ভাইরাসটা, কোভিড-19 করোনা ভাইরাস, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তিদান করুক, আমরা সবাই ভালো থাকি। যারা অসুস্থ হয়ে আছে, ওই আমি ক্যান ইমাজিন যে তাদের মানে তার মানসিক অবস্থা বা তার পরিবারের কি অবস্থা দিয়ে ওনারা, এবং একই সাথে যারা মারা গিয়েছেন, মানে টোটাল তাদের পরিবারের কি অবস্থা, করুক যেন আরেকটা মানুষও আমাদের মারা না যায়, সবাই যেন, যারা অসুস্থ আছে তারা যেন সুস্থ হয়ে ওঠে। বাট টু বি অনেস্ট, আই লাইক টু থ্যাঙ্ক, মানে এটা একটা অপরচুনিটি আমার জন্য। আমি লাইক টু থ্যাঙ্ক অল দ্য পুলিশম্যান, মানে বাংলাদেশের সমস্ত পুলিশ বাহিনীকে। লাইক টু থ্যাঙ্কস ফ্রন্ট লাইনের যারা যোদ্ধা আছে, যারা ডক্টর, নার্স, স্বাস্থ্যকর্মী, এনাদেরকে। আজকে যারা প্রশাসনের যারা আছেন, যেনারা আছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সেনাবাহিনীর ভাইয়েরা যারা আছেন, মাঠে কাজ করছেন, ওনাদেরকে। ইভেন দেখেন ছোট ছোট জায়গায় আজকে আপনি দেখেন যে আমাদের বাসার সামনে ময়লা যেগুলো আমরা ফেলি, সেগুলো কিন্তু পরিষ্কার আছে। আজকে যারা এই যে ময়লাগুলো টানছে, ওনারা কিন্তু আমাদেরকেই ভালো রাখার জন্য ওনারা এই যে আমরা ময়লাগুলো, বাসার আবর্জনাগুলো ফেলছি, ওগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। সো টু বি অনেস্ট, রিয়েলি থ্যাঙ্কফুল টু দিস গাইস। এবং এর সাথে আরো রিলেটেড অনেক আছে। ব্যাংকার যারা আছে, আজকে আমরা কিন্তু যেভাবেই হোক আমাদের কিন্তু লেনদেন চলছে, নালে কিন্তু আমরা ম্যাসিভ একটা প্রবলেমের ভিতর পড়তাম। আজকে প্রত্যেকটা ব্যাংকারকে ধন্যবাদ দিতে হবে। তো এরকম আসলে সমাজে প্রত্যেকটা জায়গায় আমি হয়তো বা আরো ইন্ডিকেট করা উচিত আমার, আমি হয়তো এখন মনে আসছে না। বাট টু বি অনেস্ট, আমি প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ দিতে চাই যারা এই যুদ্ধের সাথে সরাসরি জড়িত, যারা যুদ্ধ সাথে সারা বাংলাদেশের মানুষ কে সেফ রাখার জন্য যারা আজকে পথে কাজ করছেন, তাদেরকে অবশ্যই স্যালিউট টু দেম। এই করোনা জিনিসটা কিন্তু আমাদেরকে আজকে অনেক কিছু শিখিয়ে যাচ্ছে। মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, দেখেন আমরা ছোটবেলার জিনিসগুলো, যে হাঁচি কাশি দেওয়া, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, নিজের কাজ নিজে করা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কারো উপরে ডিপেন্ডেন্ট না হওয়া, তো এই করোনা জিনিসগুলোর থেকে যে শিক্ষাগুলো আমরা পাচ্ছি, সেই জিনিসগুলো যদি একটু আমরা ঠান্ডা মাথায় চিন্তা করে কয়েকদিন পরে যখন সব ঠিক হবে আল্লাহর রহমতে, তখন যদি ওই জিনিসগুলো মেনটেন করি, আমাদের লাইফস্টাইলই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো হ্যাঁ, আমি এটা ঠিক, আমি আপনাকে বলতে বোঝাতে পারবো না যে আমার কি অবস্থা। আমার কাছে এখন পর্যন্ত লাস্ট আপডেট এসেছে সৌদি আরব থেকে একটা অ্যাসোসিয়েশন, ওরা বলেছে 23 লক্ষ টাকা। আমরা আর 15 মিনিটের মধ্যে লাইভ শেষ করব, সুতরাং দেখা যাক কোথায় কি যায়। আরো 15 মিনিট সময় আছে আমাদের কাছে। প্রীত ভাই, আপনি কি আছেন? আমরা একটু চিস্তি ভাইকে ডেকে নিতে যাচ্ছি। হ্যাঁ, চিস্তি ভাই আমাদের সাথে নিশ্চয়ই যুক্ত হবেন 2-1 মিনিটের মধ্যে।
আরিফ ভাই, আমি একটু ক্যাপ্টেনের অনুমতি নিয়ে ক্যাপ্টেনকে কিছু প্রশ্ন করতে চাই, কারণ আজকে যে ভয়টা পাচ্ছিলাম, ফেসবুকে আমাদের পেজে আপনি জানেন এত বেশি পরিমাণে প্রশ্ন এসেছে, তার যদি একটা ছোট্ট অংশ আসলে আমরা ক্যাপ্টেন থেকে না নেই, আমাদের ক্যাপ্টেনের ভক্তরা হয়তো আমাদেরকে ব্যানও করতে পারে। ক্যাপ্টেন কি শুনতে পাচ্ছে আমাদেরকে? হ্যালো আরিফ ভাই, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? সমস্যা করছে। হ্যাঁ ক্যাপ্টেন, আমি শুনতে পাচ্ছি। আমি একটু অনুরোধ করবো লাইন। ক্যাপ্টেন না থাকলে আমি শুনতে পাচ্ছি। প্রশ্ন করে দিতে পারি, অসুবিধা নাই। আমি শুনতে পাচ্ছি তোকে। আচ্ছা, আমরা একটু ক্যাপ্টেনকে অনুরোধ করছি যদি আরেকবার একটু লগ আউট করে যদি লগ ইন করে। আরিফ ভাই, হ্যাঁ। ওই দিন আমরা নাফিস ভাই একটা মজার জিনিস করছিলাম, বুঝছেন? অনলাইনে মনে করেন অনেকের সময় অনেকে বিব্রতকর প্রশ্ন করে না, তখন সেখানে বাঁচার একটা উপায় হচ্ছে যে আপনি স্টিল হয়ে যাবেন, তাতে মানুষ মনে করবে যে আপনার লাইভ হয়ে গেছে। যদিও মাস্টার ভাই এরকম না। আমি দুই একটা পলিটিক্যাল ফিগারকে দেখেছি যে ওকে এমন একটা প্রশ্ন করেছে সাংবাদিক, সে হুট করে কিন্তু সব শুনছে। সুতরাং দিস ইজ এ ট্রিক দ্যাট উই অল নিড টু ফলো। আপনারা একটু আলাপ করেন। আমার কাছে একটা ফোন এসেছে, যে এমন একটা অ্যামাউন্ট বলছে, এটা আমি আসলে তার সাথে ভেরিফাই না করে আমি ইয়ে করতে চাইছি। জাস্ট গিভ মি 2 মিনিটস। হ্যাঁ, সে অ্যাবনরমাল একটা প্রাইস বলছে। আচ্ছা, আমরা কি লাইভে আছি? প্রীত ভাই আপনাকে মাস্টারপি এসে বলেছে। ক্যাপ্টেন আসছে। জি ক্যাপ্টেন, কিছু প্রশ্ন আসলে না করলেই নয়। আপনার প্যানেলটা কিছু প্রশ্ন আজকে এত বেশি আসলে। আচ্ছা প্লিজ, আপনি ওনারা এতক্ষণ অপেক্ষা করছিল, সো ওনাদের কিছু কোশ্চেন থাকলে আপনি জি জি আমি উত্তর দিচ্ছি। ক্যাপ্টেন, প্রশ্ন এসেছে যে আপনার প্রিয় রুমমেট কে? আব্দুর রাজ্জাক রাজ। ক্যাপ্টেন, তার আগে মানজারুল ইসলাম রানা ছিল। মাশরাফির কোনো দুঃখ আছে কিনা? দুঃখ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই, বাট ওগুলো মনে করতে চাই না। কি জন্য? যে আল্লাহ তাআলা আসলে এই জীবনটাই তো থাকবে না, সো সবকিছুর পরে বেঁচে আছি, সুস্থ আছি, এগুলো পিছে তাকে আনার কোনো প্রয়োজন নাই। সো দুনিয়াতে মানে আমার তো দুনিয়া থেকে যেতেই হবে। সো দুঃখগুলো মনে করার, বেশি আনন্দ মনে করার দরকার নেই, দুঃখ মনে করার দরকার নেই। যেটা করছি ভালোভাবে করা, অনেস্টলি করা, এবং সামনের দিকে তাকানো। যদি আল্লাহ তাআলা আবার সুযোগ দেয়, কালকের দিনটা যদি আসে আমার সামনে, যেন কালকের দিনটাও ভালোভাবে মানে যতটুকু করি প্রপারলি করতে পারি, এটাই। ক্যাপ্টেন, আমরা আপনার প্রিয় রংটা জানতে চাইবো, কিন্তু সেটার উত্তর দিবেন আপনি 2 মিনিট পরে। এর মধ্যে আমরা একটু দেখতে চাই আপনার ভক্তরা আসলে জানে কিনা যে আসলে মাশরাফির প্রিয় রংটা কি। তারা আসলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। আমরা সেটার সেই 2 মিনিটে অন্য একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। নাহিদ মামাকে কি অফিসিয়ালি আপনি এবং সুমি আপু কখনো কোনো ধন্যবাদ দিয়েছিলেন কিনা? না, আমরা এটার সাথে ইউজ টু না আসলে। এটার সাথে একেবারে ইউজ টু না। ফিল ভেরি শাই। এবং আমাদের যে মানে যে সম্পর্কটা, যে আত্মার যে সম্পর্কটা, ওইটা কিছু বলা ছাড়া ইউ ক্যান ফিল। সো এটার প্রয়োজন হয় না। মাশরাফির সবচাইতে পছন্দের বেড়ানোর জায়গা নড়াইলে কোথায়, আর নড়াইলের বাইরে কোথায়? নড়াইলের বাইরে যদি কোনো জায়গায় হয়, মানে আপনি দেশের বাইরে কথা বলছেন? জি, দেশের বাইরে আসলে নর্মালি আমার ওয়াইফ যদি কোথাও যেতে চায় বা যদি মন চায়, সেই জায়গাটাই প্রিয়। আর নড়াইলের কথা যেটা বললেন, সেটা হচ্ছে যে কুন্ডুবাড়ির ঘাট, নদীর কূলের, যেখানে আমরা বড় হয়েছি। মানে আমার বন্ধু মানস, বিপ্লব, এরা আছে, মানে ওদের বাড়ি কুন্ডুবাড়ি বলি আমরা, ওই ঘাটটা আর কি। সেবাগের বলটাই কি মাশরাফির সবচেয়ে প্রিয় উইকেট কিনা সেটা জানতে চেয়েছেন? রাহুল দ্রাবিড়কে টেস্টে ইনজুর্ড হওয়ার পরে ফিরে কামব্যাক করেছি, প্রায় 9 মাস না 10 মাস পরে কামব্যাক করেছিলাম টেস্ট ম্যাচে। এটা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ইন সুইংয়েই বোল্ড হয়েছিল, বল ছেড়ে দিয়েছিল। ওইটাকেও আমি কাছাকাছি রাখি আর কি। কাছাকাছি রাখি মানে কি, আপনি যদি চুজ দেন তাহলে হয়তো বা কঠিন বলা, বাট পরিস্থিতির বিচারে হয়তো বা সেভাগেরটা ভেরি ইম্পর্টেন্ট ছিল। বাট রাহুল দ্রাবিড় ওইটাও আমি মনে রাখবো আজীবন। একটা প্রশ্ন ছিল, সাহেল, মানে আপনার ছেলের কাছে আপনার ভূমিকাটা কিরকম? কারণ বাবা যেভাবে বলে যে ধরে দিবানি, ছেলে তামিম ইকবালকে বলে যে একটা দিব। তো প্রভাবটা কিরকম আসলে সাহেলের আপনার উপর?
না, ও অনেকটা হচ্ছে কেমন যে লিড করতে চায় ঘরের ভেতরে, ও যেটা বলছে সেটাকে গুরুত্ব দেয়। আমার মেয়েও ওরকমই, বাট কিছু চাপিয়ে দেওয়ার চিন্তা ভাবনা তারা করে না, এটাও ঠিক। বাট আমার ছেলে মানে মোস্টলি আমার সাথে এই একটু ফাইট করা, একটু দৌড়াদৌড়ি করা, এই টাইপেরই আর কি। চিস্তি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিস্তি ভাই, হ্যাঁ, আমি ওয়ালাইকুম আপনাকে আসসালাম মাশরাফি। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে জয়েন করার জন্য। আমরা আসলে খুবই দুঃখিত, তোমাকে এতক্ষণ ওয়েট করাচ্ছিলাম। আসলে টেকনিক্যাল সমস্যা হচ্ছিল ফেসবুকের পক্ষ থেকে। আমরা ভিউয়ার্সদের কাছে, বিডার্সদের কাছেও আমরা অ্যাকচুয়ালি খুবই লজ্জিত এবং দুঃখিত। বাট ফাইনালি আমরা লাইভে আসতে পেরেছি, এবং আমি যতটুকু জানি আরিফ ভাই, আমাদের বিড মনে হয় আরো ইনক্রিজ হয়েছে এই স্পেশাল আইটেমটার জন্য। আমাকে মাশরাফি ভাই বকা দিবে, কিন্তু তারপরে বলি, আমি কিন্তু আপনার মাথার টুপিটা বিক্রি করে ফেলেছি একজন 2 লাখ দিয়ে। একজন ফোন করেছে, জুবাইর আল নাহিয়ান, সাউথ আফ্রিকা থেকে। উনি বলছে আমি মাশরাফি ভাই টুপিটা নিব যে দামি বলবে, যদিও আজকে টুপিটা অকশনে না। সুতরাং আপনার ফ্রেমে যা যা দেখা যাচ্ছে আমি কিন্তু সব সেল করে ফেলছি। এখন যদি আপনার ব্রেসলেটটার আপডেট দিতে হয়, রিমার্কেবলি আমরা লাখে লাখে আগাচ্ছিলাম, এখন এটার ফাইনাল প্রাইস এসেছে একজন ব্যবসায়ীর কাছ থেকে। উনি দাম বলেছে 30 লক্ষ টাকা। So আমরা ওয়াও, 10 মিনিট কংগ্রাচুলেশনস। আমরা 10 মিনিট লাইভে থাকবো, লেটস সি আরো কাউকে পাই নাকি। মাস্টার ভাই, আপনার আলমারিটা, পিছের আলমারিটা কি সেল করবো নাকি? আপনি খালি বলেন, আমরা এখন না, সেল এটা করার আলমারি না, এটা হচ্ছে আমার ওয়াইফ বানিয়েছিল। এটা হচ্ছে একটা শেড করা, এটা আমার ছবি আছে এখানে। আর ওহ, এখানে ওয়ান্ডারফুল। এখানে লেখা আছে ইয়েস উই লাভ ক্রিকেট and we enjoy your every success, but baba, it's just a game. ওয়াও, ওয়ান্ডারফুল, মাশাআল্লাহ, ভাবিকে মাশাআল্লাহ, সো নাইস। ভাবিকে আমাদের শুভেচ্ছা দিবেন এত সুন্দর একটা জিনিস বানানোর জন্য। ওয়ান্ডারফুল, ভেরি ওয়ান্ডারফুল। চিস্তি ভাই, আপনার কাছে কোনো আপডেট আছে? আপনি যেহেতু আমাদের ইংল্যান্ডের প্রতিনিধি, আপনার কাছে কোনো পাউন্ডে কোনো আপডেট আছে নাকি, কোনো বিডার? না, আমার তো একটা জিনিস শুনে খুব ভালো লাগছে যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা, বাংলাদেশি কোম্পানিগুলি এবং প্রবাসী বাংলাদেশিরা, এরাই আমাদের এইসব আইটেমস এবং এক্সপিরিয়েন্স গুলি ধরে রাখতে চেষ্টা করছে। এবং মাশরাফির এত স্পেশাল একটা আইটেম, এত দিনের সঙ্গী ওনার প্রফেশনাল ক্যারিয়ারের, এইটা উৎসর্গ করে দিচ্ছে বাংলাদেশি মানুষের জন্য। এবং হোপফুলি যাই উঠুক, ইনশাল্লাহ এটা একটা রেসপেক্টেবল অ্যামাউন্ট হবে, এবং মানুষের ভালোবাসা এবং সম্মানের কারণে কিন্তু এত ভ্যালু অলরেডি চলে এসছে। এবং আমার যেটা মনে হয় যে সত্যিকার অর্থে এটা দিয়ে নাইরাল এক্সপ্রেস ফাউন্ডেশন অনেক সাহায্য করতে পারবে অনেক মানুষকে, এবং নাইরাল এক্সপ্রেস ফাউন্ডেশন অলরেডি অনেক কাজ করছে, যেটা অনেক প্রশংসার দাবিদার। এবং আমরা মাশরাফিকে সেলুট জানাই, যা করছে, মাঠের ভিতরে এতদিন করেছে, এখন মাঠের বাইরে করছে। আমি শুনতে পাচ্ছি না। ও, মাশরাফি মনে হয় শুনতে পাচ্ছে না। আমি শুনতে পাচ্ছি। মাশরাফি ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? মাশরাফি ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি আবার একটু ফর দ্য লাস্ট টাইম, যেহেতু আমরা 10 মিনিট আছে, একটু বের হয়ে আবার জয়েন করবেন? মাশরাফি ভাই যদি শুনতে না পান, একটু হ্যাঁ, দয়া শুনতে করে পাচ্ছি। শুনতে পাচ্ছে, এখন পাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? এখন আবার পাচ্ছি না। তাহলে আমার প্রীত মানে ভাইয়ের কথা শুনে প্রীতকে শুধু থাকতে হবে মনে হয়। জি, মাশরাফি ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারটা পাচ্ছি। আরিফ ভাই একটু বলেন তো এখন শুনতে পাই কিনা আপনারটা দেখি। আমার কথা শুনতে পাচ্ছেন? না পেলেও না। কোনো সমস্যা নেই। আমরা যেমন তাহলে দেখছি একটু আরেকবার, কোভিড-19 এর যখন কনফারেন্স হয়, পাশে একদম সাইন আমি ল্যাঙ্গুয়েজে কি বলে। কেটে আবার আসবো? জি জি জি, ক্যাপ্টেন আপনি একটু কেটে আরেকবার আসেন। আচ্ছা, কেটে আবার। চিস্তি ভাই, আমরা সাইন ল্যাঙ্গুয়েজে যদি বলতে হয়, দ্য বিডিং ইজ আচ্ছা। গোইং দিস গুড, ট্রাস্ট মি। আলহামদুলিল্লাহ, ইটস ভেরি গুড টু নো। মানে- সবার আসলে মাশরাফির প্রতি এত ভালোবাসা, এত সম্মান, এটার প্রপার রিফ্লেকশন কিন্তু আজকেই দেখা যাচ্ছে। এবং ও এতদিন বাংলাদেশের ক্যাপ্টেন ছিল, এখনো কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল, এখন কিন্তু পুরো Right, বাংলাদেশেরই right. ক্যাপ্টেন। ও দেশের ক্যাপ্টেন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এখন মাশরাফি শোনা ভাই, যাচ্ছে? আমার শুনতে পাচ্ছেন? জি, এবার শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, না, এখন পর্যন্ত 30 লাখই আছে। আমার মনে হয় কয়েকটা দর্শকের নিব, তারপরে আমরা আরো, যেহেতু 6-7 মিনিট আছে। একটা প্রশ্ন করেছে একজন, যে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। মনে করেন আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি ইনভিজিবল ম্যান হয়ে গিয়েছেন, তখন সবার আগে চটটা কাকে মারবেন? আমাকে ছাড়া, নাফিসকে ছাড়া, আমাদের সবাইকে ছাড়া? নিজের গালে মারা ছাড়ার উপায়। নিজের গালে মারতে হবে। ভেরি ডিপ্লোম্যাটিক অ্যান্সার। আমরা দর্শকদের একটা প্রশ্ন করতে চাই, ওই মাশরাফির প্রিয় রং কি? মাশরাফি ভাই, আপনি এখন বলবেন না,
দেখি কমেন্টে কে কি উত্তরটা দেয়। সো আমি দর্শকদেরকে বলছি মাশরাফির প্রিয় রং কি, সবার আগে যে বলতে পারবে তাকে হয়তো আমরা একটু কয়েক সেকেন্ডের জন্য লাইভে এনে মাশরাফি ভাইয়ের সাথে একটু দেখা করাবো। আমার কাছে ম্যাক্সিমামই পারবে, কারণ অনেকবার বলা হয়েছে এটা। তাই তাহলে এমন একটা কিছু বললেন যেটা জানবে না, বলেন তো। অপছন্দের রং এরকম কিছু নাই, রেড না হলেই হয়। না, রেড আমার থাক, পরে যেহেতু বলতে বলছেন তাহলে থাক, আপনি যেটা প্রশ্ন করেছেন ওটাই থাক। আমার একটা কোয়েশ্চেন আছে মাশরাফির কাছে। জি জি প্লিজ। এটা হচ্ছে যদি এমন কোনো কিছু একটা গুণ, তোমার নিজের গুণ যদি তোমার ছেলের কাছে দিয়ে যেতে পারো, এটা কোন গুণটা হবে? ভাই নট ভেরি কমফোর্টেবল অ্যাকচুয়ালি এই টাইপের প্রশ্নের উত্তর দিতে, কারণ সরি, গুণের কথা। বাট Sure, আমি চাইবো সবাইকে নিয়ে ভালো থাকুক সে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাইকে নিয়ে ভালো থাকুক। না, ইটস ফ্যান্টাস্টিক, কারণ সত্যিকার অর্থে সবাই মাশরাফি সম্পর্কে একটা মানে ম্যাজিক্যাল একটা চিন্তা ভাবনা থাকে, এবং এতদিন মাঠের মধ্যে ইউভ লেড ফ্রম দ্য ফ্রন্ট, ইউভ লেড বাই এক্সাম্পল। এখন মাঠের বাইরেও ইউর লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ইউর লিডিং বাই এক্সাম্পল। এবং অনেক অনেক নিউ জেনারেশনস আছে যারা সত্যিকার অর্থে অনেকভাবে ইন্সপায়ার্ড হচ্ছে, শুধু মাশরাফির কাজ নিয়ে না, অন্যান্য আমাদের যে প্লেয়ার্সরা আছে, আমাদের অন্যান্য সেলিব্রিটিস যারা আছে, যারা আমাদের সাথেও কাজ করছে। এবং এটার জন্য আমরা সবাই মিলে আসলে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং সেলুট জানাই। এই ধরনের একটা আইটেম আসলে কাউকে ত্যাগ করাটা আসলে খুবই ডিফিকাল্ট একটা বিষয়, বাট থ্যাংক ইউ সো মাচ। এটা দিয়ে আই এম শিওর যে অনেক অনেক মানুষের উপকার আসবে। এবং আরিফ ভাই, হোয়াটস দ্য লেটেস্ট বিড? আমার যে কত গর্ব লাগছে বলতে, মানে মাশরাফি ভাই মানে এখন 5 লাখ করে বাড়ছে। লাস্ট প্রাইজ এসে দাঁড়িয়েছে 36 লাখ টাকা। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস। মাশাআল্লাহ। আমরা আর নিয়ম ভাঙবো না, আর 4 মিনিট আছি, 4 মিনিট কি হয় আর দেখা যাক। নাফিস ভাই আপনার কিছু বলার আছে? না আচ্ছা, আমি মানে একটু বলে নিই। মাশরাফি ভাই আপনার প্ল্যানটা কি? এই টাকাটা দিয়ে নয়েল ফাউন্ডেশনে কোনো কি এক্সিকিউশন প্ল্যান আছে, অথবা আপনি তো নিজে এক্সিকিউট করবেন না, নিশ্চয়ই আপনার একটা কর্মী বাহিনী আছে। শুধু ইন শর্ট যদি বলেন যে হোয়াটস ইউর প্ল্যান, যদিও আমরা এখনো বাজেটটা হাতে পাইনি, কিন্তু না, টু বি অনেস্ট, যেহেতু এটা আমার ক্রিকেট রিলেটেড, সো আই লাভ টু ওয়ার্ক অল্প করে হলো সব জায়গায়, যদি অন্য জায়গা থেকে কেউ হেল্প করার পসিবিলিটি হয়। যেহেতু ক্রিকেটটা তো শুধু নড়াইল কেন্দ্রিক না, সারা বাংলাদেশ কেন্দ্রিক, যেহেতু বাংলাদেশের হয়ে খেলেছি, সো ব্রেসলেটটার সাথে ওই ইমোশনটাও আছে। সো আই উইল ট্রাই টু হেল্প, যেহেতু অ্যামাউন্টটা কত হয় সেটার উপরও ডিপেন্ড করছে, বাট আই উইল ট্রাই টু হেল্প। নড়াইলের বাইরেও কিছু হেল্প করার চেষ্টা করব। কয়েকটা সংস্থার কথা আমি শুনেছিও যারা ভালো কাজ করছে, তো আমি তাদের সাথে হয়তো বা যোগাযোগ করব। দ্য সেম টাইমে নড়াইল বেসড, আমাদের এটা আসলে অনেক গরিব জায়গা, সো ওইখানেও ম্যাক্সিমাম কাজটা করবো ইনশাল্লাহ আমার ফাউন্ডেশন থেকে। সো দেখা যাক। না, চমৎকার। আপনার যদি আমাদের কোনো হেল্প লাগে প্লিজ লেট আস নো, কারণ ঢাকায়ও বেশ কিছু ফাউন্ডেশন খুব ভালো কাজ করছে। নিঃসন্দেহে আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নড়াইল। নিজের সবাই যদি যে যার নিজের জায়গাটা গুছায় তাহলেই তো বাংলাদেশ একটু গুছিয়ে আসবে। তারপরে ইফ ইউ নিড এনি হেল্প, ঢাকায় অনেকে সুন্দর সুন্দর কাজ করছে। কেউ দেখা যাচ্ছে খুব মার্জিনালাইজ গ্রুপ, যেমন হয়তো সেক্স ওয়ার্কার, বেদে, সাঁওতাল, এদের নিয়ে কাজ করছে। কেউ যে জিনিসটা ভাবেই নি, রাস্তার কুকুরদেরকে প্রতিনিয়ত খাওয়া দিয়ে যাচ্ছে। কেউ হয়তো দেখা যাচ্ছে যে মানে কাউকে স্বাবলম্বী করার চেষ্টা করছে। সুতরাং ইট হ্যাজ টু বি টিম এফোর্ট। ফিল ফ্রি, যদিও বলার সৌভাগ্য আমি নিতে চাচ্ছি আপনার কাছে, কোনো হেল্প লাগলে নেভার হেজিটেট, আমরা আপনাদেরকে যে কোনো ফাউন্ডেশন দিয়ে করতে পারবো। এখন পর্যন্ত আর 3 মিনিট আছে। যে লাস্ট প্রাইজ পেয়েছি সেটা যদি আমরা এখন পর্যন্ত এটা কেউ আর না আসে, তাহলে উনাকে আমরা সামনে নিয়ে আসবো, এবং আমি শিওর উনাকে দেখে আপনি সারপ্রাইজড হবেন কে। তো এখন পর্যন্ত লাস্ট প্রাইজ এসেছে 40 লক্ষ টাকা। তো এখন আমি ওনাকে সামনে আনছি না, আরো 2 মিনিট আছে, আমি অফিসিয়ালি বিড ক্লোজ করব, তারপরে উনি আসবে। প্রীত ভাই, আপনার কাছে কি এর উপরে কিছু আছে? মিউট করা। শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আরিফ ভাই, আমাদের তরুণদের জন্য কি অসাধারণ একটা উদাহরণ রেখে যাচ্ছে আসলে একজন মাশরাফি, একজন তামিম ইকবাল। বাংলাদেশ কারেন্ট টিমের কারেন্ট ক্যাপ্টেন বলছে
বাংলাদেশের ক্যাপ্টেন একজনই, এবং সেটা মাশরাফি বিন মুর্তজা। মানে আমরা আসলে শিখলাম যে কতটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা কি চমৎকার হতে পারে। কিন্তু ম্যাশের কাছে একজন প্রশ্ন করেছে, ম্যাশ তার বাংলাদেশ টিমের পরবর্তী অধিনায়কের জন্য কি একটু কঠিন করে গেল কিনা জায়গাটা। এই জন্য বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে ম্যাচের হোটেলের ওই রুম 24 ঘন্টা খোলা থাকতো, সবাই যেভাবে আসলে হামলে পড়তো আড্ডাবাজির জন্য, পরবর্তী ক্যাপ্টেন সেটা যদি পছন্দ নাও করে তাহলে তো আসলে ক্যাপ্টেন কিভাবে দেখছে বিষয়টা? না, টু বি অনেস্ট, প্রথম কথা হচ্ছে তামিম ইজ দ্য সেম পারসন হোয়াট আই ওয়াজ, ঠিক আছে? সো তামিম ওয়ান্ডারফুল একজন পারসন, বিগ হার্টেড, এবং তামিম আমার থেকে আরো বেশি কিছু জানে, আরো জানাশোনা ছেলে। বাইরে যখন খেলতে যাব বহির্বিশ্ব সম্বন্ধেও সে আমার থেকে অনেক বেশি কিছু জানে। আর এরপরেও যদি আপনি ধরেন মমিনুল আছে, টেস্ট ক্যাপ্টেন, হি ইজ এ ফ্যান্টাস্টিক গাই। মাহমুদুল্লাহ রিয়াদ, ফ্যান্টাস্টিক গাই। আসলে এক একজনকে আমার অনেক সময় লাগবে আলাদা করে বলতে তাদের জন্য। মুশফিক আছে, সাকিব, আশা করছি ইনশাল্লাহ এই লকডাউন সবকিছু স্থির হওয়ার পরপরই সাকিব ফিরে আসবে খেলায়। সো সবাই সবাই কিন্তু তাদের ভেতরে আলাদা করে লিডারশিপ আছে। এবং আপনি যদি পুরো টিমটা দেখেন, এখন টিমটা অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ। এখন ব্যাটিং অলরাউন্ডার সাইফুদ্দিন আছে যে কিনা 8-এ ব্যাটিং করবে, বা 7-এ একটা অফ স্পিনার মিরাজ আছে, বা নাইম আছে যারা 9-এ এসে ব্যাটিং করবে। সো আমাদের ভেরিয়েশন আছে। সো লিমিটেড ওভার্স ক্রিকেটে আমরা অনেক ভালো টিম এখন। টাইম অ্যাকচুয়ালি যেখানে আছি ওইখান থেকে আরো সামনে নিয়ে যাওয়া, এবং আমরা ইনশাল্লাহ ওই ধরনের টিমও। পারফরমেন্স 19-20 হবে, এটা স্বাভাবিক। পৃথিবীর সব ভালো টিমেরও ব্যাট পেস যায়, আবার ভালো টাইমে আসে। সো ওইটা থাকবেই। বাট ওভারঅল উই আর ভেরি গুড সাইড ইন লিমিটেড ক্রিকেট। টেস্ট ক্রিকেটে আমাদের আরেকটু ওয়ার্কআউট করতে হবে, এবং আশা করি ইনশাল্লাহ টাইম বাই টাইম আমরা ওইখানে পৌঁছাবো। বাট আপনি যদি লিডারশিপের কথা বলেন, উই আর ইন গুড হ্যান্ড। ওয়ান্ডারফুল। আমার মনে হয় আমার যে কাজ শুধু বিটটা ক্লোজ করা। এখন যেহেতু 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে, আমি অফিসিয়ালি বিটটা ক্লোজ করে দিচ্ছি। এখন পর্যন্ত 1 ঘন্টার মধ্যে হাইয়েস্ট প্রাইস এসেছে 40 লক্ষ টাকা, এবং যারা অফার করেছে তারা হচ্ছে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন, BLFCA। বাংলাদেশে যারা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে ওদের একটা অ্যাসোসিয়েশন আছে। তো ওই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাদের চেয়ারম্যান এবং আমাদের সবার প্রিয় মুমিন ভাই, যিনি আবার আইপিডিসির ম্যানেজিং ডিরেক্টরও, উনি আসছে বিটটা ক্লোজ করার জন্য। কংগ্রাচুলেশন মুমিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, এতক্ষণ আমাদের সাথে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, ইটস অ্যান অনার মাশরাফি ভাই। মানে টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, যে আপনি এই দেশকে যে সম্মান এনে দিয়েছেন, সেই সম্মানের প্রতি যেন আসলে কোনোভাবেই হয় না। বাট এইটুকু করে আমরা চেষ্টা করেছি যে আপনাকে একটু হলেও সম্মানিত করা, যে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন। তো আমি কাল রাতে কাজ করছিলাম, আর রাত্রে 11:30টার দিকে আরিফ ফোন করেছে, বলে ভাইয়া আপনাকে কালকে তো একটু থাকতে হবে, ব্যাস ভাইয়ের একটা অকশন আছে। তো আমি সাথে সাথে আমি ওকে কিছু বলি নাই, বাট আই কলড আপ অল মাই সিইওস, যারা আমাদের 33 সিইওস। তো আমি করেছি, আমি ফোন করেছি, তো সবাই এক বাক্যে রাজি হয়ে গেছে। এবং সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে যে সবাই বলেছে যে একটা ভালো কিছুতে যদি ব্যয় হয় এবং বাংলাদেশের ক্যাপ্টেনকে যদি একটা সম্মান দেখানো যায় আর্থিক খাতের থেকে, এর থেকে ভালো কিছু হয় না। দিস ইজ এ সুভেনির। এই যে এই ব্রেসলেটটা, এইটার দাম কোনোভাবেই হয় না, দিস ইজ প্রাইসলেস। তো আমরা খুব খুশি যে আমরা 40 লাখ টাকা যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশন থেকে বিড করেছি। আর সাথে সাথে আইপিডিসির সাথে একটা মানে অকশন ফর অ্যাকশনের একটা সমঝোতা আছে, যে 10টা আইটেম পর্যন্ত আমরা 5% করে আবার এডিশনাল দিব। সো 40 প্লাস এখানে আরো 5%, 2 লাখ। সো টোটাল 42 লাখ টাকা হচ্ছে এই ব্রেসলেটটার জন্য আমরা যদি বিটটা গৃহীত হয়। আচ্ছা মঈন ভাই ফার্স্ট, আচ্ছা আপনি শেষ করেন, তারপরে সরি আপনি বলেন না, আপনি বলেন লাস্টের কথা। আমি এটা অলরেডি আপনার জন্য খুলে ফেলেছি হাত থেকে, দিস ইজ ফর ইউ ইনশাআল্লাহ। এবং আপনি সহ এখানে রাখলাম,
আপনি সহ আরো যারা ছিলেন এর সাথে জড়িত, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি শুধু আমার জন্য না, এটার যে উদ্দেশ্য ছিল, আমার যে যুদ্ধের ভিতর দিয়ে যাচ্ছি অলমোস্ট, আমাদের যারা কষ্টে আছে তারা যেন ভালো থাকে, আমাদের সবার উদ্দেশ্য একই। আমার উদ্দেশ্য এটা ছিল, আপনাদের উদ্দেশ্য একই, যেন আমরা মানুষদের কিছুটা ভালো রাখতে পারি, সেটাই উদ্দেশ্য। এবং আশা করি ইনশাল্লাহ উপর আল্লাহ আমাদের এই ইচ্ছাকে কবুল করে নিবে ইনশাল্লাহ, এবং আমরা যেন যতটুক মানুষকে ভালো রাখতে পারি এতটুকুর দ্বারা, সেটা আমরা চেষ্টা করবো। এবং ভেরি ভেরি থ্যাঙ্কস। মোমিন ভাই, আপনাদের প্ল্যান কি? এই ব্রেসলেটটা নিয়ে এটা কি বাধাই করে রাখবেন না কি করবেন? সেটা আমি যেটা বলছিলাম যে দ্যাট উইল বি মাই লাস্ট, আমার হাত খালি শেষ। যে আমি বলি যে ব্যাস, আপনার মনে আছে যে আপনার বাসায় রাত 4:30 পর্যন্ত আমরা কাটিয়েছি এবং সকাল 8:30টার ফ্লাইটে ডিরেক্টলি চলে গেছি ওইখান থেকে। তো আপনার বাসার যে চা এখনো মুখে লেগে আছে, আঙ্কেল আমাদেরকে যে কতবার চা খাইয়েছে। তো আমি আপনি নড়াইলে গিয়েছিলেন আমাদের একটা জিম ওপেনিং করার জন্য। এক্স্যাক্টলি। তো এই যে মানে ইসের বিষয়টা, যে এই যে ব্রেসলেটটা আমার কাছে মনে হয়েছে যে এই একটা জিনিস আপনার খুব প্রিয়, হ্যাঁ, 18 বছর ধরে আপনার হাতে আছে এবং এই ব্রেসলেটটা আপনার হাতেই মানায়, ঠিক আছে? আমরা চাই যে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো সংগঠন এই ব্রেসলেটটা আপনাকে উপহার দিতে চাই। আমাদের এই উপহারটা গ্রহণ করেন। থ্যাংক ইউ মোমিন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আপনারা নিলে আপনার একটু ফোটাও কষ্ট হবে না, কারণ আসলে এটা আমি যে আগেও বলেছি, আপনাদের উদ্দেশ্য আমার উদ্দেশ্য একটা জায়গায়, সেটা হচ্ছে মানুষদেরকে কিছুটা ভালো রাখা। বাট দ্য সেম টাইমে অবশ্যই ইটস এন অনার যে আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপনাদের কি বলে ধন্যবাদ দিব জানি না, বাট আমার তরফ থেকে আমি বলছি যে এটা যদি আপনার কাছেও থাকে, ওই চিন্তাটা করে যে এটা এই উদ্দেশ্যটা কি, যে মানুষকে ভালো রাখা, সেখান থেকেও আমি একটু কষ্ট পাবো না, যেটা সত্যি কথা, আমারটাও আমি বললাম। বাট একটা বেলা হ্যাঁ, থ্যাংক ইউ। বাট একটা বেলা যেটা হবে যে আপনি আমাদের সাথে কাটাবেন, আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে, এটা এখন তো মোমিন ভাই ছোট্ট অনুষ্ঠান না, সব ঠিক হোক, একটা বড় অনুষ্ঠান করে আমরা চাই ব্রেসলেটটা মাশরাফি ভাইকে ফিরিয়ে দেওয়া হোক। মানে উইথ ইওর পারমিশন আমি বলছি আপনারা একটা বড় অনুষ্ঠান করেন প্লিজ। ইনশাআল্লাহ আমাদের দেশের এই ক্রান্তিকালটা কেটে যাক, আমরা সবাই আবার মানে সবাই বের হয়ে আসবো আমাদের বাড়ি থেকে, সবাই আবার ওই যে মোলাকাত করতে পারবো এই আশাটা করছি। আর সেই সময় অবশ্যই বড় করে একটা অনুষ্ঠানই করা হবে। ম্যাচকে যদি সম্মান দেওয়ার জন্য আমাদের যা করার দরকার সেটা করাটা এই জাতির কর্তব্য। না মোমিন ভাই, ইউ হ্যাভ ডান এনাফ ফর মি অলরেডি। আর আজকে যেটা করলেন অসম্ভব ভালো লাগছে, সত্যি কথা অসম্ভব ভালো লাগছে। একদম এট দ্য এন্ড আপনি যেটা বললেন সেটাও অনেক ইমোশনাল আমার জন্য, কারণ এই জিনিসটাই আমার জন্য অনেক ইমোশনাল ব্যাপার। বাট আমি উইথ ডিউ রেসপেক্ট এই জিনিসটা অবশ্যই, যেহেতু আপনি চেয়েছেন যে একটা অনুষ্ঠানের মাধ্যমে, সেটা আপনাদের ইচ্ছা মতোই হবে। বাট বিফোর দ্যাট আমি এটা হাতে আর নিব না, যেদিন আপনারা আমাকে পরিয়ে দিবেন ওই দিনই আমি হাতে পরিয়ে। বিফোর দ্যাট আমি এটা খোলাই থাকবে। এটা আপনার কাস্টডিতে থাকলো, আপনি এটা ব্যবহার করেন, যেদিন আমাদের দেখা হবে আপনি আমাকে দিবেন, যেহেতু বিডে আমরা উইন করেছি। এবং তারপরে আমাদের যে কমিটমেন্টটা সেটা ডিফারেন্ট, ঠিক আছে? বাট আজকে মানে এখন থেকে যে কয়দিন পর্যন্ত আমাদের দেখা না হয়, আপনার জিম্মায় আমি এটা রাখলাম, আপনার হাতে যাতে এটা দেখা যায় এই প্রত্যাশা দিয়ে। না চমৎকার, থ্যাংক ইউ মোমিন ভাই, থ্যাংক ইউ। আমার কাছে খুব ভালো লাগছে এইটা, কিন্তু আমি একটু কাট করতে কথা বলতে চাই। আপনি ব্রেসলেটটা নিয়ে আমরা ফিরিয়ে দিচ্ছেন, টাকা তো দিবেন তো মোমিন ভাই? টাকা কিন্তু কালকে ট্রান্সফার হইতে হবে। সো ব্যাংকারদের যেটা হয় যে ব্যাংকারদের কোনো কথা নড়চড় হয় না, তারা একবার মানে কোনো কথা বলার আগে অনেক ভেবে বলে, তারা কোনো কিছু হ্যাঁ বলার আগে 100 বার না বলার চেষ্টা করে, তারপরে তারা হ্যাঁ বলে। তা আমিও যেহেতু ব্যাংকার, আমার মধ্যে এটা আছে, তো হ্যাঁ একবার যখন বলেছি, কবুল যখন একবার বলেছি, এটা আর মিথ্যা কখনোই হবে না। একটু মজা করি, ব্যাংকাররা কি মানে বিয়ের সময় একবারই কবুল তো?
এক্স্যাক্টলি ওইটা চিন্তা দেখেন যে ওই সময় অনেক না চিন্তা ভাবনা করে বাট কবুল ইজ কবুল, দ্যাটস ফাইনাল। আচ্ছা আচ্ছা মোমিন ভাই, আর একটা বিষয় হচ্ছে আমি কিন্তু ব্যাংকার ভাইদেরকে ধন্যবাদ দিয়েছি এবং জি আপনি হ্যাঁ যেহেতু আমি সামনে শুনেছি। আছেন, জি আপনাকে সামনে রেখে একবার বলতে চাই যে ওনারা আসলে এই ক্রাইসিসে যেভাবে ব্যাংকিং করছেন এবং খোলা রাখছেন, আসলে এটা ভেরি ইম্পর্টেন্ট ছিল এই সময় ট্রানজেকশন গুলা। সো আপনি ওনাদের সাথে প্রায় বসেন, কথা বলেন, সো আপনি আমার জি ধন্যবাদটা ওনাদেরকে পৌঁছে দিন। থ্যাংক ইউ। ওনারা নিশ্চয়ই শুনছেন অনেকেই, সাথে সাথে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে সবাইকে জানাবো যে আপনি এই যে থ্যাংক ইউটা দিয়েছেন। আমাদের যে ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, সেখানেও আমি এই মেসেজটা পাঠিয়ে দিব। জি প্লিজ মোমিন ভাই, থ্যাংক ইউ। মোহন ভাই অনেক অবশ্যই। ধন্যবাদ, অনেক থ্যাংক ধন্যবাদ ইউ মোমিন এভাবে ভাই, থ্যাঙ্কস। মানে থ্যাংক এভাবে ইউ, এগিয়ে আসার থ্যাংক জন্য ইউ। এবং এইভাবে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাংক ইউ মোহন ভাই। না মাশরাফি আমার ভাই হাতে এই ব্রেসলেটটা থাকবে সবসময়, বাট চলো বাংলাদেশেরটা, বাট আপনার হাতে যেটা আছে সেটা চিরজীবন থাকুক এ আশা করি। এবং আপনি বাংলাদেশের জন্য এখন যে কাজটা করছেন জনপ্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্রিকেটের জন্য আপনি যা করেছেন, আমি আশা করি যে নড়াইল এবং সারা বাংলাদেশের জন্য আপনি একই কাজ করবেন। আপনার প্রজন্মের আপনি প্রতিনিধি, আমি আশা করব যে ভবিষ্যৎ প্রজন্ম আপনার কাছ থেকে শিক্ষা নিবে, আপনার আদর্শের কাছ থেকে শিক্ষা নিবে, আপনার দেশপ্রেম, আপনার আত্মত্যাগের কাছ থেকে শিক্ষা নিবে। ধন্যবাদ মোহন ভাই, ইনশাআল্লাহ আল ট্রাই মাই লেভেল বেস্ট এবং চাই যেন you. আল্লাহ আমার সহায় হয় ইনশাআল্লাহ, যেন আমি যতটুকু চেষ্টা করি আল্লাহ যেন আমাকে হেদায়েত দেন ইনশাআল্লাহ। মোহন ভাই থ্যাংক আর ইউ ভেরি মাচ। নড়াইলবাসী একটা শুধু যে মাশরাফি ভাই নড়াইলবাসীকে আপনার জি মাধ্যমে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। অনেকদিন ওনাদের সাথে দেখা হয় না, ইনশাল্লাহ সামনে আবার যাব আপনার সাথেই। জি, জিমটা ওপেন হলে যেতে হবে মোহন ভাই, জিমটা ইনশাল্লাহ ওপেন হলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ জি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমাদেরকে ভুলে যান না, ওকে? আচ্ছা অবশ্যই মনে থাকবে সবার কথা। থ্যাঙ্কস ঠিক মোহন আছে, ভাই। থ্যাংক ইউ মোহন মোহন ভাই ভাই, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। মাশরাফি ভাই আমাদের অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজে, একটু পরে আরিফ সেহরির ভাই সময় শুধু হবে। জাস্ট একটা মিনিট, আমি শুধু একটা ধন্যবাদ দিতে চাই নড়াইলের সবাইকে। যেহেতু নড়াইলের সবাই হয়তো বা অপেক্ষা করছিল, নড়াইলের সবাইকে ধন্যবাদ জানাই। আই ট্রাই মাই লেভেল বেস্ট ওনাদের জন্য, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে যে অর্থটা এসেছে কাজ করার, এবং নড়াইলের সবাইকে ধন্যবাদ। সেই সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাই। জানি যে অনেক কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন, আমরা সবাই যাচ্ছি, এবং আশা করি আমরা সবাই ভ্রাতৃত্ববোধ যদি আমাদের সবার প্রতি সবার আছে, এটা আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যাই এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। যেটা আগেও বলেছিলাম, আর কেউ এই ভাইরাসে মানে এই ভাইরাস আক্রান্ত না হয় এবং কেউ অসুস্থ না হয় এবং পরিশেষে মৃত্যু যেন না হয়, আমরা সেই দোয়া করি আল্লাহর কাছে। আমরা সবাই ভালো থাকি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। এবং ওভারঅল বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি একটু কিছু বলি, যে আমাদের যারা আছেন তাদের জন্য সবসময় দোয়া করবেন, সবসময় ক্রিকেট প্লেয়ারদের পাশে একটু থাকার চেষ্টা করবেন। খারাপ টাইম আসবেই, খুব স্বাভাবিক, তবে আপনাদের জন্য আপনারা আছেন এবং থাকবেন বলেই আজকে আমাদের অবস্থান, আজকে আমরা এত দূর আসতে পেরেছি আপনাদের জন্যই। না হলে হয়তো আমাদের কেউ চিনতো না, মাশরাফিকে কেউ চিনতো না আলটিমেটলি। সো আপনারা ছিলেন বলে আমরা এত দূরে আসতে পেরেছি, এবং আপনারা থাকলে অবশ্যই বাংলাদেশ টিম, ক্রিকেট টিম অনেক কিছু অর্জন করে আনবে আপনাদের জন্য। এই আমার শুভকামনা সবসময় আছে, থাকবে, এবং আশা করি আপনারা যেভাবে আছেন বাংলাদেশ ক্রিকেট টিমের পাশে সেভাবেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ মাশরাফি ভাই। মানে আমি একটু আমার টিমের কয়েকজনকে ডেকে নিতে যাচ্ছি, সবাইকে যেহেতু আনতে পারবো না। প্রীত ভাই, নাফিস ভাই, চিস্তি ভাই, আপনারা যদি একটু স্ক্রিনে আসেন। মাশরাফি ভাই, আমাদের ব্যাক এন্ডে কিন্তু একটা বিরাট টিম কাজ করছে, সেখানে হচ্ছে কামাল হাসান রনির নামে নেতৃত্বে একটা টিম বিডের কাজগুলো ভেরিফাই করছে, সুতরাং ওকেও আমরা ধন্যবাদ দিতে চাই। সো ভাই মানে আমাকে ইট হ্যাজ বিন একটা সেকেন্ড সময় দেন কথা বলার জন্য। হ্যাঁ সরি, আমি শিওর, লাস্টে তো মিস্টেক করে ফেলেছি। শিওর। নাফিস ভাই, কোন ক্লোজিং রিমার্কস যদি 1 মিনিটে আপনি বলেন? আমার চোখে পানি আসছে যখন লেখালেখি গুলা করছি, আমি যখন স্টোরি গুলা বানাচ্ছি, কমেন্ট গুলা পড়ছি, আমার চোখে পানি চলে আসছে। তো আমার বউ বলতেছে, এই যে এত রাত জাগতেছো, কষ্ট করতেছো, কি করতেছো, এইগুলার এটা কি, জিনিসটা কি? আমি বলছি এইটা আমি বুঝাইতে পারবো না, এই জিনিসটা কি। তো ও আমাকে রাতে রেখে গেছে, ঘুমের থেকে উঠে সেরি পর্যন্ত আমি কাজ লিখে যাচ্ছি, চিন্তা করতেছি, কাজ করতেছি। তো আমি বলছি এইটাকে তো আসলে আমরা যারা কাজ করছি এটাকে বুঝাইতে পারবো না, এটা বাংলাদেশ ক্রিকেটের কি জিনিস। তো আজকে যখন মুম্বাই কিনলো সবকিছু, আমার আই ফিল সো ইমোশনাল এখন।
আই ফিল সো, আমি পুরোটা বলতে পারবো না, কিন্তু আই ফিল সো গুড যে এখন যদি এটা ক্যাপ্টেনের হাতে আসলে মানায়, এটা সত্যি কথার অর্থে এটা কোনো শোকেজের জিনিস না, কোনো কিছু বাঁধানোর জিনিস না, এটা যার হাতে মানানোর আমার মধ্যে তার হাতেই আসলে ফিরে আসবে। ধন্যবাদ। থ্যাংক ইউ নাফিস, ধন্যবাদ। চিস্তি থ্যাংক ইউ ভাই, নাফিস ভাই। চিস্তি ভাই, চিস্তি ভাই বোধহয় অফলাইন হয়ে গেছে। চিস্তি ভাই কি আছেন? আচ্ছা, আরে মাসে চিস্তি মনে চিস্তি কিছু ভাই বলবে? পাসপোর্ট সাইজের ছবির মতো অফ হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রীত ভাই, চিস্তি ভাই এসেছে, আমি চিস্তি ভাইটা শুনে হ্যাঁ না, দিস হ্যাজ বিন অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এত অসাধারণ একটা এন্ডিং। আসলে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এই পুরো প্রচেষ্টার সাথে সংযুক্ত। মাশরাফি, থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে খুবই চমৎকার একটা এন্ডিং। মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা দেখে আসলে আমরা পুরোপুরি আবেগে আপ্লুত। নাফিস, থ্যাংক ইউ সো মাচ ফর কোঅর্ডিনেটিং এভরিথিং উইথ মাশরাফি অ্যান্ড আরিফ ভাই, প্রীত, রনি, যারা আমাদের টিম মেম্বার্স। আমরা আসলে খুবই আনন্দিত আজকে এত ঝামেলার পরেও আমরা যে সুন্দরভাবে আমরা অকশনটা শেষ করতে পেরেছি। এটা আসলে সবাই এটার প্রশংসার দাবিদার, এবং যারা বিড করেছে এবং যারা ফলো করছে বা ভিউ করছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ, and thank you for all the love and support that you've shown Mashrafi over the years. And Mashrafi শুধু আমাদের বাংলাদেশ টিমের ক্যাপ্টেন না, ও পুরো বাংলাদেশেরই ক্যাপ্টেন, এবং এখন ও যা যা করছে এবং অন্যান্য প্লেয়ার্সরা যা যা করছে সবাইকে আমরা ধন্যবাদ জানাই। And thank you so much. থ্যাংক ইউ চিস্তি ভাই। আমার মনে Thank you. প্রীত ভাই, আপনি কি একটু আসবেন? হ্যাঁ, সো ক্যাপ্টেনের প্রতি তো আসলে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নাই। একটা মানুষকে ধন্যবাদ আজকে না দিলেই হতো না, যার জন্য আসলে আমাদের লাইফটাকে আমরা কন্টিনিউ করতে পেরেছি, সেটা হলো পৃথিবী ভাই। এবং আমরা আসলে 3টা 4টা 5টা সিস্টেম থেকেও যখন আসলে এটা অপারেট করতে পারছিলাম না, পৃথিবী ভাই আসলে এগিয়ে এসেছে রেডিও এবিসি থেকে, আমাদেরকে এই সাপোর্টটা দিয়েছে। এবং রেডিও এবিসি থেকে থ্যাংক ইউ দিতে চাই আমাদের পার্টনার হিসেবে। ওদেরকে আজকে লাইভ হওয়ার কথা ছিল, টেকনিক্যাল কারণে সেটাও হতে পারেনি। পিছন থেকে একটা মানুষের অনুপ্রেরণা কাজ করেছে, সেটা হচ্ছে মুরসালিন ভাই। মুরসালিন ভাইয়ের প্রতি আসলে অনেক অনেক কৃতজ্ঞতা। উনি না থাকলে আসলে হয়তোবা অনেকগুলা জায়গায় গ্যাপ থেকে যেতে পারতো। আর আমি ঠিক করে রেখেছিলাম যে আজকে কথা অনেক কম বলবো, কিন্তু ক্যাপ্টেনের আশেপাশে আসলেই কেমন জানি আনন্দ হয়, নার্ভাসনেস কাজ করে। ক্যাপ্টেন, সকল ভুল ত্রুটি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিশ্চয়ই দেখবেন। না কি বলছেন। এবং ক্যাপ্টেন, আপনি আসলে মানে কি বলবো, মানে আপনি আসলে আমাদের জন্য আসলে আপনি একটা বড় অনুপ্রেরণা। আমরা তরুণরা আসলে আপনাকে দেখে অনুপ্রাণিত হই। আপনি ভালো থাকবেন, নিশ্চয়ই আপনার সাথে আমাদের বারে বারে দেখা হবে, বারে বারে আড্ডা হবে। ইনশাল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি শুধু মাঝখানে একটা কথা বলতে চেয়েছিলাম, শুধু এতটুকু বলবো, আর কথা বলবো না। আমার লাস্ট যেটা হচ্ছে যে আমাদের নড়াইল, হ্যাঁ সরি, আপনি বলবেন, পুরো দেশের মানুষ অপেক্ষা করছে, প্লিজ বলেন, ফিল ফ্রি, টাইম টেক ইওর টাইম। না সেটা হচ্ছে যে আমাদের ফাউন্ডেশন, যেটা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, এর সংশ্লিষ্ট যারা আছেন, যারা এটা নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করেন, এখানে কিন্তু মানে সবাই নিঃস্বার্থভাবে, যেটা বলার প্রয়োজন ছিল যে কেউ কিন্তু একটা টাকার জন্য কাজ করে না, সবাই সম্পৃক্ত আছেন এবং সবাই মানে উইদাউট স্যালারি, সবাই নিজের টাকা খরচ করে কিন্তু আমাদের ফাউন্ডেশনে কাজ করে থাকে, কাজ করে। প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানাই যে এতদিন এই ফাউন্ডেশনটা চালিয়ে আসছেন নিঃস্বার্থভাবে, মানুষের জন্য কাজ করে আসছেন, নড়াইলের মানুষের জন্য। এবং সামনে ইনশাল্লাহ আশা করি উৎসাহিত হবেন প্রত্যেকটা সদস্য, এবং ফাউন্ডেশনকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের ফাউন্ডেশন সম্পৃক্ত প্রত্যেকটা সদস্যকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকুন, পরিবার নিয়ে সুস্থ থাকুন। থ্যাংক ইউ। সবাই যেহেতু ধন্যবাদ দিচ্ছে, এই সুযোগে আমি একটা ধন্যবাদ দিতে চাচ্ছি একজনকে, সেকে না দিলেই না, কারণ যেহেতু থ্যাংক ইউ ভেরি মাচ, প্লেজার। আপনার ধন্যবাদের আগে আমরা কথা দিয়েছিলাম দর্শকদেরকে, আসলে ক্যাপ্টেন আসলে তার মুখে আসলে তার প্রিয় রংটা বলবে, কারণ এখনো মানুষজন প্রিয় রঙের জন্য পরে অনেক বকা খেতে হবে। প্লিজ ক্যাপ্টেন, আচ্ছা, প্রিয় রং অ্যাকচুয়ালি আমি সাদা এবং কালোকেই বেশি প্রেফার করি, স্ট্রেট সাদা, কালো এবং লালকেও আমি পছন্দ করি। লাল, এই 3টা কালারের ভেতরই আমার মানে সব থেকে বেশি ঘোরাফেরা, বাট ব্ল্যাক এন্ড হোয়াইট মোর। ওয়ান্ডারফুল, প্রচুর কমেন্ট এসেছে এবং আমি এখনো হিসাব করতে পারছি না, মনে হয় ম্যাক্সিমামই ধারে কাছে যেতে পেরেছে। সো দেখেন, আপনাকে কিন্তু আমরা একদম রঙে, গন্ধে,
কাউকে যদি জিজ্ঞেস করে আপনার প্রিয় ভর্তা কি, এরপরে কিন্তু বলে দিতে পারে আলু ভর্তা। ঠিক কোন আলু, এটা কি দিনাজপুরের ছোট্ট আলু না ময়মনসিংহের আলু, এইভাবেও বলে দিতে পারবে। তো আমি শেষ করার আগে আমি একটু ধন্যবাদ দিতে যাচ্ছি আমাদের আইপিডিসির হেড অফ প্রোডাক্টস এন্ড মার্কেটিং ইশতিয়াক শাহরিয়ার শান্ত। ওকে থ্যাংক দেওয়ার কারণ হচ্ছে একটু আগে আমাকে এসএমএস করেছে, ভাইয়া কালকে 12টার মধ্যে ফান্ড ট্রান্সফার হবে, আমাকে অ্যাকাউন্ট নাম্বার দেন। দ্যাটস সো সুইট অফ হিম, যে তারা তাদের অফিসটা আসলে এখন রাত 1টা বাজে তারপরেও কাজ করে যাচ্ছে, একটু আগে নক করেছে। তাছাড়াও সে কিন্তু আমাদের সাথে অনেকভাবে হেল্প করছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ শান্ত ভাইয়া। আমরা মাশরাফি একটু শেষ করতে হবে। আপনি যতক্ষণ যদি রাত 3টে পর্যন্ত কথা বলেন, রাত 3টে পর্যন্ত মানুষ জেগে থাকবে, ট্রাস্ট মি। কিন্তু দেশের কথা চিন্তা করে আসলে আমরা কিন্তু মানে অনেক রকম ফোন পেয়েছি। কেউ বলছে যে আমি এটা কিনে নিয়ে জাদুঘরে রাখবো, কেউ আপনার কাছে হ্যান্ড ওভার করতে যাচ্ছে, কিন্তু আসলেই যে এই জিনিসটা সম্ভবপর হবে এটা ঘূর্ণা করে আমরাও নিজেরাও বুঝিনি। সুতরাং আমরা নিজেরা খুব মানে উই আর ফিলিং ব্লেসড যে এরকম একটা প্ল্যাটফর্মে থাকতে পেরেছি। 42 লাখ টাকা উঠেছে একটা ব্রেসলেটের জন্য, এবং মাশাআল্লাহ সবাই যারা চাচ্ছিল ব্রেসলেট আপনার কাছে থাকুক, সেটাই হয়েছে। সুতরাং মানে নিঃসন্দেহে সবার দোয়া আছে আপনার উপর। এই টাকাটা ইনশাল্লাহ খুব ভালো কাজে যাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সুস্থ থাকেন, তাহলেই দেখা যাবে দেশ আস্তে আস্তে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে। দেশের জন্য দোয়া করবেন সবাই, মাশরাফি ভাইয়ের জন্য দোয়া করবেন, নড়াইলের জন্য দোয়া করবেন, যে 64টা জেলা আছে সব জায়গার জন্য দোয়া করবেন। মাশরাফি ভাই, আপনি লাস্ট কথা বলে আমরা লাইনটা শেষ করতে যাচ্ছি। এনি লাস্ট ওয়ার্ড ফর দ্য অডিয়েন্স? না, লাস্ট ওয়ার্ড হচ্ছে আমি যেটা বলেছি সবসময় আবারও বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করুক, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আমাদের পরিবারের কেউ কোথাও আর অসুস্থ না হোক, এবং যারা অসুস্থ হয়েছেন তারা ভালো থাকুক, এবং যারা মারা গিয়েছেন আনফরচুনেটলি ওনারা জান্নাতবাসী হোক। আর আমরা সবাই সবার জন্য দোয়া করি, এবং আপনার আশেপাশে যে আছে যদি থাকে, যদি যে তাদেরকে সহযোগিতা করার প্রয়োজন, আপনি যতটুকু পারেন করেন। স্টিল যেহেতু আজকেও প্রায় 1273 জন করোনা রোগী আক্রান্ত শনাক্ত হয়েছেন, তো স্টিল আমরা একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। তারপরও আপনারা যতটুক না বেরোলেই না, ততটুকুর বাইরে আর যেন না, কারণ আপনার সেফটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, এবং আমাদের সবার জন্য। সো আপনারা সবাই সেফ থাকেন, ঘরে থাকেন এবং সুস্থ থাকেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমি দোয়া করি যেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ ভালো থাকুক, এবং আমরা আগের মতো সবাই সবার অবস্থানে ফিরে যাই ইনশাআল্লাহ। মাশরাফি ভাই, আপনাকে আবার আমরা কোন একটা এপিসোডে কোন একটা প্রোডাক্ট নিয়ে কি পাবো ইনশাআল্লাহ? তার মানে আমরা ধরে রাখছি হয়তো 10-15 দিন পরে কোন একটা এপিসোডে, ঈদের পরে হোক, আমরা আবার আপনার কোন একটা প্রোডাক্ট নিয়ে আসবো। যদি এই ক্রাইসিস চলতে থাকে ইনশাআল্লাহ, ইউ নেভার নো। ক্যাপ্টেন, মিনিমাম 1 লক্ষ রিকোয়েস্ট আছে একটা জার্সির জন্য, জাস্ট আপনাকে জানিয়ে রাখলাম। ওকে, আমার কাছে ইনশাআল্লাহ আমরা আবার খুবই আসবো। লেটস সি। হ্যাঁ, আর আমি যে আপনার টুপিটা বিক্রি করে দিলাম, এটা নিয়ে কিছু বললেন না? ফাইজলামি করছে। ইনশাআল্লাহ, গুড নাইট। আচ্ছা জি, খুব ভালো থাকবেন মাসুদ ভাই, থ্যাঙ্কস ফর ইওর টাইম। আসসালামু আলাইকুম। আপনি, ভাবি, বাচ্চা সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।